হয়তো আজকে শোয়ের পর আমাকে নিয়ে অনেক সমালোচনা হবে, অকৃতজ্ঞ, তো যেটা রিয়েলিটি আমি সেটা বলবোই। আপু আপনার নামে মামলাটা করলো কে? ডিভির একজন, আরেকটা হচ্ছে কলাবাগান থানার কোন এক এসআই। ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে কোনো ধরনের প্রচারণা চালাতে দিত না ছাত্রলীগ। আপনাকে ব্যবহার করা হয়েছে সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য। তোমার বয়স যাই হোক, তুমি যেই সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, তুমি যদি আসলে সরকারের এগেইনস্টে কথা বলো, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নরমালি তো 2টা-3টা পর্যন্ত কোর্ট হয়, 12টা-11টা দিয়ে কোর্ট নেমে গেল। যখন দেখতেছে আমার মামলার সিরিয়ালটা আস্তে করে নেমে গেল প্রধান বিচারপতি। জেলখানার ওই সময়টা আপনার কিরকম কাটতো, কি চিন্তা করে কাটতো? এত উঁচু উঁচু দেয়াল ছিল, মাঝে মাঝে মনে হতো যে সব ভেঙে বের হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষ জেলখানে একটা দোয়া করে যে আমার শত্রুকে, মানে খুব বড় তাকে যাতে এখানে না আনে। মানে বলে রাখি যে আমার বেড ছিল 1 হাত 4 আঙুলের, পরবর্তীতে বেডটা কমায় একা 1 হাতে নিয়ে আসা হয়। মানে পাপিয়া নিয়ম করার কে? পাপিয়া নিয়ম করার কেউ না, বাট ও ওয়ান কাইন্ড অফ জেল চালাতো। জেল সুপার ওবায়দুল তার ফ্যামিলি নিয়ে পাপিয়ার বাসায় এসে দাওয়াত খেত। আমি ঠিক নিতে পারছি না আপু, কারণ এই জিনিসগুলো আমার জানা নেই। আসিফ নজরুল স্যার জাস্ট আমাকে এতটুকু বলেছেন যে মা তুমি মামলা করো, আমরা দেখছি। মানে আপনি আরেকটা মামলায় ঢুকবেন আর? তাদের মা, তাদের সাথে আমি কথা বলছি। খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী শুধুমাত্র একটি ফেসবুক লাইভে হোস্ট হিসেবে অংশগ্রহণ করার দরুন মাত্র 17 বছর বয়সে শিকার হন হাসিনা সরকারের ফ্যাসিবাদী দমননীতির অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের। দীর্ঘ 15 মাস কারাবন্দী থাকার পর অবশেষে 2023-এর নভেম্বরে তিনি মুক্তি পান। দেশীয় বিভিন্ন গণমাধ্যম আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের প্রতিবেদনেও উঠে এসেছে কিভাবে একটি গণতন্ত্রবিহীন প্রশাসন তার মতো নিরীহ ও মেধাবী শিক্ষার্থীদের মুখ বন্ধ করে রাখতে চায়। সালমান শোয়ের আজকের এপিসোডে আমরা শুনব খাদিজাতুল কুবরার সংগ্রামের গল্প, জানব কারাবন্দী থাকাকালীন তার অভিজ্ঞতা এবং হাসিনা সরকারের নিপীড়নমূলক দমননীতির বাস্তব চিত্র। খাদিজা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি আপনাকে প্রথম জানি হচ্ছে পত্রিকায় পড়ে যে আপনার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা নিয়ে যখন সাংবাদিকরা কথা বলছিলেন, কিছু কিছু সাংবাদিক, সবাই না, এবং তারা যখন আসলে আপনার উদাহরণটা দিচ্ছিলেন, আমার নিজের জন্য আসলে এটা শিউরে ওঠার মতো, কারণ এটা বিশ্বাস করা যায় না একটা স্বাধীন দেশে। আপনার সাথে যখন আপনাকে যখন জেলে নেওয়া হয়, আপনার তখন এক্স্যাক্টলি বয়স কত ছিল? আমাকে জেলে নেওয়া হয়েছিল তখন 19 ছিল, কিন্তু মামলার আমাকে 2 বছর পরে ধরে নিয়ে যাওয়া হয়। মামলা হয় 2020 সালে আর ধরে নিয়ে যাওয়া হয় 22 সালে। তো মামলা যখন হয় তখন বয়স ছিল 17 আর 19-এর সময় ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু এজাহারে উল্লেখ করা হয় 22 আর 24। ওকে, দুইটা মামলায়। আমরা একটু ঘটনাটা জানতে চাই, আপনার নামে কেন মামলাটা হলো? আচ্ছা, 2020 সালে করোনাকালীন সময়ে, তখন তো লকডাউন, তো আমি ভাবলাম যে কলেজ ডিবেটার ছিলাম, টুকিটাকি একটু কথাও বলতে পারি, কিছু একটা করি। তো এই করার থেকে এক সিনিয়র বললো তাহলে তুমি হোস্ট করো। আজ লাইক ওকে ফাইন। তো প্রথমে একটা প্রোগ্রাম করি যে বাংলাদেশের বাইরে 6 জন সাংবাদিককে নিয়ে, পর্তুগাল ছিল, স্পেন, আমেরিকা ছিল। এটা কি অনলাইনে একটা ফেসবুক শো ছিল? হ্যাঁ, ওকে। ওটা অন্য পেজে ছিল। তো ওইটা দেখার পর আমাদের ইউনিভার্সিটির ছাত্র অধিকার পরিষদের একজন দেখে, মাহমুদুল হাসান মিশু, তাদের একটা পেজ ছিল হিউম্যানিটি ফর বাংলাদেশ। আমাকে বলে যে কুবরা তুমি তাহলে আমাদের পেজে এসে কিছু করো। আরেকটা উল্লেখযোগ্য যে আমি কোনো জায়গা থেকে কোনো ধরনের পেমেন্ট পাইনি, বলছে যে তুমি আপাতত করো, ডেভেলপ হোক, আমাদের পেজটা রিচ বাড়ুক, তখন আমরা দেখব। তখনই তো অনলাইনটা বাড়ছে, এর আগে তো ছিল না, কোভিডের টাইমে 2020-তে। তো তখন আমাকে কি করলো, ভার্সিটির যত লিগ আছে, দল আছে, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলো। তারপরে ফ্রেশার ছিলাম, একটু উড়ো উড়ো ভাব ছিল ভার্সিটির ফার্স্ট ইয়ারে। তো আমাকে একটু সে প্রভোক করার চেষ্টা করলো যে তোমার তো অনেক সাহস, একজন মেজর আছে, তুমি তার সাথে একটা প্রোগ্রাম করো। অ্যাজ লাইক আচ্ছা ঠিক আছে, করলাম। কিন্তু প্রথম থেকে একটা শর্ত ছিল যে আমি কোনো প্রশ্ন করতে পারবো না, প্রশ্নগুলো আমাকে দিয়ে দিতে হবে, আমি জাস্ট কিভাবে কথা বলতে হয়, একটা প্রোগ্রাম কিভাবে হোস্ট করতে আমি সেই জিনিসটা শিখবো। বললো আচ্ছা ঠিক আছে। সেই প্রশ্ন দিল, সবকিছু নর্মাল 7টা কোয়েশ্চেন দিল যে ছাত্র রাজনীতি নিয়ে আপনি কি বলতে চান, বিরোধী দল নিয়ে কি বলতে চান, আপনি দেশের রাজনীতিতে আসতে চান কিনা, এরকম। এটা কি ছাত্র অধিকার পরিষদের
ফেসবুক পেজে? না না না, ফেসবুক পেজটা ছিল মেবি, মানে আমি যতটা জানি যে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে তার মধ্যে হয়তো 5-6 জন 5-6টা ইউনিভার্সিটি থেকে 5-6টা স্টুডেন্ট মিলে ওই পেজটা চালাতো। মানে কি নাম ছিল? হিউম্যানিটি ফর বাংলাদেশ। ওকে। তো ওইখানে আমার ভার্সিটি একজন ছিল যে মাহমুদুল হাসান মিশু, সে এখনো পলাতক, তার এখনো কোনো খোঁজ খবর নেই, যে করলো সবকিছু। তো তখন আমার কথা হচ্ছে আমি তো কিছু বলিনি, এর মধ্যে আমিনি সে হাসিনাকে এসে ফ্যাসিস্ট বলছে এটা সেটা। মেজর দেলোয়ার সে তখন কানাডায় থাকে, হ্যাঁ, যিনি অতিথি হিসেবে ছিলেন। এবং আপনি যে প্রশ্ন করেছেন সেখানে তো নিশ্চয়ই আপনি তৎকালীন সময় ফ্যাসিস্ট বা এই ধরনের শব্দ বলেন? আমি বলিনি, সে বলেছে। ওকে, রাইট। এখনো ভিডিও হয়তো ইউটিউবে গেলে পাওয়া যাবে মেজর দেলোয়ারের চ্যানেলে। তো সে ওইখানে অ্যাজাইলামে আছে কানাডাতে। এই তো তারপরে মামলা হলো, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। 2020 সালে এসে 27 আগস্ট শনিবার ছিল, রাত 9টা 9:30 বললো থানায় চলেন। আপনার বাসা থেকে? বাসা থেকে। ওকে, গেলাম। তারপরে তো এই তো। আপু, আপনার নামে মামলাটা করলো কে? মামলা করেছে একটা হচ্ছে নিউ মার্কেট থানায় ডিভির একজন মাজহারুল ইসলাম, এসআই হবে সম্ভবত সে। আরেকটা হচ্ছে কলাবাগান থানার কোন এক এসআই করে আর কি। এটা কি দুটো সেপারেট মামলা হয়? দুটো সেপারেট মামলা হয় এবং দুটোই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। একই আইন, মানে একই ধারা, একই কারণে, একই ধারা দিয়ে সবকিছু। মামলার এজাহারে কি বলা ছিল? মামলার এজাহার তো আমি আর কি পড়তে পারিনি, বাট 4টা ধারা দিয়েছিল, 25, 29, 31, 35। একটা মেবি সরকারকে নিয়ে কথা বলা, আরেকটা বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ, আরেকটা কি ছিল, আর 35 ছিল হচ্ছে কারোর সাথে মিলে এই কাজটা করা। ওকে। তো প্রথম 3টা ধারা হচ্ছে আমার সাথে যায় না, লাস্টেরটাও যায় না, কিন্তু ওই যে তার সাথে আমি ছিলাম সেই সুবাদে আমাকে মামলার 1 নম্বর আসামি করা হয়। আর কে কে ছিল মামলায়? দুইজনই, আমি আর মেজর দেলোয়ার। ওকে, সো মিশু ওনার কেউ না, লাইক একটা এটা কমন সেন্স যে একটা প্রোগ্রাম যখন হোস্ট হয় তো সেই দায়িত্বটা একমাত্র সঞ্চালকের না, একটা কমিটি থাকে এর পিছনে। তো আমার যেটা করা হয়, এজার ফার্স্টে যখন তৈরি করা হয় শুধু লেখা হয় খাদিজাতুল কুবরা, আর কোনো কিছুই থাকে না, আর থাকে মেজর দেলোয়ার। আমার কোনো ডিটেলস নাই, কিছু নেই। কিন্তু মামলাটা বড় করার জন্য যে 22 আর 24 বছর দেওয়া হয়, তারা সামহাও এটাও জানে না যে আমি কোথাকার। হয়তো 1 থেকে 1.5 বছর পর কোনোভাবে তারা বের করেছে যে আমি এখানে থাকি, তারপর এসে তারা আমাকে ধরে নিয়ে যায়। মামলাটা পেন্ডিং এ ছিল। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে এই যে পেন্ডিং ছিল এই সময় আপনি কিছু জানতেন না? মানে যেদিন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো তখন আপনি হয়তো বুঝতে পারছিলেন যে কিছু একটা হয়েছে। হ্যাঁ, কিছু একটা হয়েছে। মানে আমার বাসায় আমার ফ্যামিলি মেম্বার জানে না, আমরা ওইখানে স্থানীয়, আমার বাসায় কোনো চিঠি যায়নি, কোনো কিছুই না। তো যেটা হয়েছে যে তারা, মানে আমি এত বড় একটা মামলার আসামি, তাদের চোখে আমাকে কোনো ধরনের রিমান্ডেও নেওয়া হয়নি, জিজ্ঞাসাবাদেও না। তারা মামলার আগেই এজাহার পেশ করে দেয়, কি বলে জানি ওটাকে, আমি ভুলে গেছি। যাই হোক, এফআইআর সর্ট অফ কিছু একটা, মানে একদম ফাইনাল রিপোর্টটা দিয়ে দেয়। আচ্ছা, ওকে, ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়। চার্জশিট, সরি, চার্জশিট। নিয়মটা হচ্ছে যে যদি ফাইনাল রিপোর্ট দেয় এর মানে হলো যে আপনি অপরাধী নন, আর যদি চার্জশিট দেয় তার মানে হচ্ছে মামলার চার্জশিট দিয়ে দেয়। তো বাংলাদেশে তো এরকম একটা দুর্নীতির একটা প্রক্রিয়া আছে যে চাইলে ওইখান থেকে সরানো যায়, কিন্তু যখন চার্জশিট হয়ে যায় সেখান থেকে আর নাম কাটানো যায় না। তো আমাকে ধরার আগেই সবকিছু রেডি, মানে একদম প্রি প্ল্যান্ড। তো এখানে আমাদের আর করার কিছু ছিল না। আর ওইখানে এতটুকুই লেখা যে হচ্ছে আমি অ্যাজ আ হোস্ট কাজ করেছি, আমার বিরুদ্ধে কোনো কিছুই নেই। ওকে, আমি জাস্ট একটা জিনিস বুঝতে চাই, এই যে ধরেন 2020-এর মামলা, আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো 22-এ, 2 বছর পরে, এই মাঝখানের সময়টাতে কি আপনি হোস্টিং কন্টিনিউ করেছিলেন ওই পেজটাতে? বা না, আমি ওই পেজে লাইক মিশু তো বুঝতে পেরেছিল যে এরকম কিছু একটা হবে বা হয়েছে, তারপর থেকে ওই পেজটা বন্ধের পর আমি আর কোনো প্রোগ্রাম, এমনিতে ডিবেট করতাম বা কবিতা আবৃত্তি করতাম, ডিপার্টমেন্ট কেন্দ্রিক ছিলাম আর কি, মানে আপনার স্বাভাবিক জীবনে যে কাজগুলো করতেন। সো হোস্টিংটা ওইভাবে করা হয় না? হোস্টিং ওইভাবে করা হয়। মিশুর পরিচয়টা কি একটু জানা যাবে? মিশুর পরিচয় হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, আমার হয়তো 2-3 ব্যাচের সিনিয়রও হবে, 12 ব্যাচ সম্ভবত। আর সে ছাত্র অধিকার পরিষদের একজন সদস্য ছিল। ব্যাচ বা ডিপার্টমেন্ট আমি ডিটেইলস জানি না এখনো। সো উনি যে আপনি বলছিলেন যে ওনার খোঁজ পাওয়া যাচ্ছে না, এটা কি 22-এর পরে নাকি আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে? তার সাথে আমার একবার হয়তো দেখা বা কথা হয়েছিল এর মধ্যে, কিন্তু আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে সেও গায়েব হয়ে গেছে। ওকে আপু,
মামলাটা নিয়ে ডিটেইল কথা বলবো। যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো, এটা কি পুলিশ বা ডিবি এসে হয়তো আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে? এটা কি দিনের বেলা, রাতের বেলা? রাতে। ওকে, মানে ইউজুয়ালি যেটা হয়। আপনি সিভিল ড্রেসে এসেছিলেন না? সিভিলেও কিছু ছিল আর ড্রেসেও কিছু ছিল। রাত 9:30 বাজে আমি বাইরে থেকে এসেছিলাম, একটা প্রোগ্রাম ছিল। তো আমি আর আম্মু বাসায় ছিলাম, আর কেউ ছিল না। নর্মালি আমার বাবা বাইরে থাকে, বিদেশে থাকেন। আম্মু, আমি, বড় বোন আর ছোট ভাই আমরা বাসায় থাকি, কেউ ছিল না ওই দিন। আমি আর আম্মু ছিলাম। তো হঠাৎ গেট খুলে বললো, আপনি কে খাদিজাতুল কুবরা? তো আমি বললাম জি। আমি ফার্স্টে পুলিশ দেখে ভেবেছি যে মণিপুর স্কুলের র্যাগডে ছিল, হয়তো মারামারি হয়েছে, ছোট ভাই কিছু একটা করে এসেছে। পরে যখন আমার ডিটেলস মানে জিজ্ঞেস করলো, তখন আমি বুঝতেছি না মানে ব্যাপারটা কি। পরে রুমে এসে বললো, আপনি এরকম কিছু ভিতরে বসতে পারি? এখন ঘরে আমরা দুইজন কি করব? তো আচ্ছা বসলো। তো বসার পরে জিজ্ঞেস করলো এরকম কিছু করেছেন কিনা। বললাম হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, আপনি তো কিছু, মানে তারা কিন্তু বুঝতেছে যে তারা আমাকে ধরতে আসছে, বাট তারা আমাকে বুঝতে দিচ্ছে না, আমার ফ্যামিলির কাউকে না, কোনো সময় দিচ্ছে না। বলছে যে এএসপি আমার ইউনিভার্সিটি এক সিনিয়র বড় ভাই আমাদের মিরপুর থানার। তো আমি বললাম যে আমি তাহলে ভাইয়াকে কল দিই, দেখি সে কি বলে। আর বলছে আচ্ছা ঠিক আছে, ভাইয়ের সাথে তাহলে একটু কথা বলেই চলে আসেন। তো এই বলে তারা আমাকে নিয়ে যে, আমি একটু ওয়াশরুমে যে টাইম নেওয়ার চেষ্টা করেছি কাউকে কল দেওয়ার, কিন্তু তারা এরকম একটা অবস্থা, তাড়াহুড়া নিয়ে যাবে। তো যখন সাথে কি মহিলা পুলিশ এসেছিলেন? অনেকক্ষণ পরে এসেছে মহিলা পুলিশ, তারপরে হচ্ছে নিয়ে গিয়েছে। আমার বোন গিয়েছিল সাথে থানায়। তো আমি যখন পুলিশের গাড়িতে উঠি, আমি বলি আঙ্কেল আমি বাসায় কখন যাব, কালকে আমার অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। বলতেছে এখন আসছো, বাকিটা কোর্ট জানে কবে যাবা। তো আমার মাইন্ডে ছিল যে আমি কিছু করিনি, এরকম কিছু তো করি না যে আমার ভয় পাইতে হবে। সকালবেলা থানার মধ্যে আম্মু একটু খাবার নিয়ে আসছে আর জামা কাপড় নিয়ে আসছে আমার জন্য। কোন থানা এটা? মিরপুর থানা, মিরপুর মডেল আমাদের এলাকার আর কি। তা আমি বলতেছি এগুলা কেন নিয়ে আসছো, আমি কি কোথাও যাবো নাকি, আমি তো আজকেই বাসায় চলে যাব। কিন্তু ততক্ষণে তারা বুঝে ফেলেছে যে ব্যাপারটাকে আমাকে কেউ বুঝতে দিচ্ছে না। তো বুঝতেছি না কি বলবো, জেলখানায় চলে গেলাম। 1 মাস 2 মাস গেল, তাও বুঝতেছি না। পরবর্তীতে যে বুঝতে পারলাম, মানে কিছুদিন পরে, যে এই মামলাটা এতটা ডিপ করা হয়েছে যে কোনো লয়ারও মামলাটা নিতে চাচ্ছে না। লয়ারের এরকম একটা অবস্থা যে বলতেছে যে আমি মামলাটা নিব, কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন না। তাহলে সে কিসের মামলা নিবে? পরবর্তীতে ডেইলি স্টারের জায়মা আপুর দ্বারা হচ্ছে জ্যোতির্ময় স্যারের কাছে যাই। তারপরে জ্যোতির্ময় স্যার পুরো টাইমটা হ্যান্ডেল করে, অ্যান্ড সে ছিল বলেই হয়তো আমি বের হইতে পারছি, না তো কবে বের হতাম বা কি হতাম আমার জানা নেই। ওকে, খাদিজা আপনাকে কি ওই দিনই কোর্টে নিয়ে যাওয়া হয়? না, যেহেতু রাত ছিল না, মানে পরের দিন রবিবারে নিয়ে যাওয়া হয়। ওকে, কোর্ট এই মামলাটা শোনার পরে কি বললেন আপনাকে? আমি তো আসলে কোর্টের ব্যাপারে কিছু জানি না। আমি যে কাঠগড়ায় দাঁড়ালাম হাত জোর করে, হ্যাঁ লয়ার ছিল, মানে ইউনিভার্সিটির সিনিয়র বা সবাই মিলে ওই এক রাতের মধ্যে যে অ্যারেঞ্জ করা যায়, কাউকে অ্যারেঞ্জ করে দাঁড় করিয়েছে। আমি তো বুঝিনি কি বলেছে, তাও জানি না। পরে জাজ কি বললো তাও জানি না, সবাই বললো আমাকে জেলে নিয়ে যাওয়া হবে। ওকে, সো কোন জেলে গেলেন আপনি? তারপর মহিলাদের একটাই জেল, কাশিমপুরে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। ওখানে তো বোধহয় পুরুষদেরও আছে আলাদা? পুরুষদের হচ্ছে 1, 2 আর 4, মহিলাদের 3 নাম্বার, মানে আলাদা আলাদা, পুরো একটা আলাদা এরিয়া। তারপর কতদিন জেলে থাকতে হলো? 15 মাস, টানা 15 মাস। আচ্ছা, আমি একটু এভাবে আপনার জেলের অভিজ্ঞতা আমি একটু জানতে চাইবো যে ওখানে আসলে আপনার সময়টা কিরকম কেটেছিল। এই সময় আপনার ফ্রেন্ড যারা ছিলেন ইউনিভার্সিটির, নিশ্চয়ই সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পড়তেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার ক্লাসমেটস, এদের কাছ থেকে এদের ভূমিকাটা কি ছিল এই সময়? হয়তো মানে এখন অনেকে ভিডিওটা দেখবে, তারা মনে করবে যে আমি অনেক আনগ্রেটফুল, বাট যেটা রিয়েলিটি আমি সেটাই বলবো। আমি যখন আমাকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয়, তখন ওরা বললো যে ক্যাম্পাসে আন্দোলন করবে বা কিছু একটা, কারণ ওরা তখনও জানে না যে এজহারে কি আছে। কিন্তু যখন কিছু মানুষ আমার পেপারটা পড়লো, মানে আমি শুনতে পারলাম যে ওরা পিছন দিক থেকে চলে গেল। অ্যান্ড এরকম একটা অবস্থা, আমি 15 মাস জেলে ছিলাম, আমার কোনো ফ্রেন্ড বা ব্যাচমেট বা সিনিয়র আমাকে কখনো দেখতে যায়নি। কেউ কখনো শুরুতে 2-1 দিন খোঁজখবর নিয়েছে, কিন্তু পরে যখন দেখলো যে ওর মামলাটা এত ডিপ বা এত কিছু সরকারবাদী, সবাই ভয় পাচ্ছে, সবাই যার যার মতো পিঠ বাঁচিয়ে নেয়। তারপরে যখন আমি, মানে আমার ইউনিভার্সিটির পাশেই হচ্ছে কোর্ট, ওরা কখনো নিজের থেকে খোঁজ খবর নিয়ে আসতো না। হয়তো প্রথম 1 মাসে কিছু মানুষ আসতো, হ্যাঁ জাজ কোর্ট আর আপনার ইউনিভার্সিটি একদম হেঁটেই। আমার ডিপার্টমেন্টের থেকে কোর্ট দেখা যায়, মানে আমার রুমটা দেখা যায়, জি
2 তলা থেকে। তো পরে আমি এসে মেসেজ দিতাম আপুকে দিয়ে যে আচ্ছা একটু ওদেরকে বলো না যে আসতে, আমার দেখতে ইচ্ছা করতেছে। তখন আবার কিছু মানুষ আসতো। ইভেন এই যে পুরো টাইমটাই যে আন্দোলন আমার ইউনিভার্সিটি থেকে সবার শেষে করেছে। একটা ওরা আন্দোলন করে মেবি যখন আমার 1 বছর হয়, গণস্বাক্ষরের আন্দোলন। কিছু জুনিয়র আমাকে বলেছে, মানে ওই দিন একটা ছাত্রলীগের প্রোগ্রাম হচ্ছে অডিটোরিয়ামে, আর ওরা হচ্ছে বাইরে। তো ওরা বলতেছে যে যেই দিকে কি স্রোত যায় ওই দিকে আমরা যাই, সমস্যা কই, মানে কিভাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কারোর প্রতি আমার ক্ষোভ নেই, কারণ সবার নিজস্ব লাইফ আছে। আমি কে যে আমার জন্য তারা এরকমটা করবে। এই তো রাইট। খাদিজা, আপনি তো জেলে ছিলেন, আপনার ফ্যামিলি বাইরে ছিল, তো তাদের মানে তারা কিভাবে জিনিসটা ম্যানেজ করলেন একটু জানতে চাই। সাথে এটাও একটু বলবেন যে ওনারা কি বাইরে থেকে কোনো রকম থ্রেটস পেয়েছেন কিনা, যেটা আমরা অনেকের বেলায় শুনি, স্থানীয় ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ তারা বিভিন্ন রকম সমস্যা করে, অথবা পুলিশ বা ডিবি এরা কোনো রকম সমস্যা করতো কিনা? আমি আমরা মিডল ক্লাস ফ্যামিলির। আমি হচ্ছে আমার ফ্যামিলির মধ্যে আপু বাংলা কলেজ থেকে অনার্স মাস্টার্স মানে শেষ করলো, কিন্তু আমি হচ্ছে একটা মাত্র আমার ফ্যামিলির পুরো গোষ্ঠীতে মেয়ে যে এত দূর পর্যন্ত গিয়েছি। তো এর জন্য আমার বাবার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে, মেয়ে বিয়ে দেয় না কেন, এটা পারিবারিক ইস্যুস, মানে আত্মীয়স্বজন যেটা করে। হ্যাঁ। তো সবচেয়ে মানে যেই জিনিসটা যেই দিন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়, ওই দিন আমার 2 ফুপ্পি এসেছে বাসায়, দাদি অসুস্থ ছিল দেখতে। তারা রাত 12টা 12:30 বাজে, আমার আব্বু তখন বাইরে, মানে তাদের মেয়েকে ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে দিয়ে কি যাচ্ছে, আব্বু তো বিদেশেই। আমার ফুপ্পিরা আমার আব্বুকে কল দিয়ে রাত্রে 12:30টার দিকে, মানে আমরা 5 তলায় থাকি, নিচ তলায় টিন শেড টাইপের, নিচ থেকে চিৎকার করতেছে, বলেছিলাম বিয়ে দিতে দেয় নাই কেন, এখন আমাদের মান সম্মান কোথায়। তখন মানে একটা কথা কি যে আমার বাবা যদি তখন স্ট্রোক করতো বা কিছু একটা করতো, তাহলে আমাদের ফ্যামিলির দায়ভারটা কে নিত। আর আমাকে জেলে নিয়ে গেছে সেইটা ব্যাপার না, কিন্তু তারা রাত 12:30 বাজে চিৎকার চাচামি করতেছে, এইটা কোনো কিছু না। মানুষের এখন মান সম্মান যাচ্ছে না। তো এরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের, তো মা তো কখনো সন্তান ফেলে দিতে পারে না, আর মা বোন কখনো কোথাও যায়ও নি। তো 2টা মানুষ অনেক দৌড়িয়েছে। তো কিন্তু বাবার শুরুতে অনেক রাগ ছিল, বাবা একটু আওয়ামী লীগ পন্থী ছিল, আর ওই যে মান সম্মানের যে একটা ব্যাপার, বাবার শুরুতে অনেক ক্ষোভ ছিল আমার সাথে। কথা মানে আমাকে ফোন দিলে সে কান্না করতো, এট টাইম মানে কোর্টে গেলে আমাকে দেখেই কান্না করতো, বারবার পাগলের মতো ফোন দিত। সপ্তাহে 1 দিন ফোন দিতে পারতাম, সোমবার, যে আমি কল দিয়েছি কিনা। কিন্তু ক্ষোভ তার যে সে আমাকে মেয়ে বলে পরিচয় দিবেন বা এরকম কিছু। তো এই সময়টাতে ওই যে আপু কোথায় যাবে, আম্মু মানে তারা এরকম একটা অবস্থা যে সকালবেলা বের হচ্ছে, রাতের বেলা বাসায় ঢুকতেছে। আম্মু তো অসুস্থ হয়ে যাচ্ছে, আপু অসুস্থ, ছোট ভাইয়ের এসএসসি রেজাল্ট খারাপ হয়, তো কোনো মানুষ পাচ্ছে না। পরবর্তীতে ওই যে জায়মা আপু, ডেইলি স্টারের আপুর সাথে কথা হলো, আপু জ্যোতির্ময় স্যারের কাছে নিয়ে গেল। জ্যোতির্ময় স্যার ভেবেছে আমাদের ইউনিভার্সিটির জগন্নাথের একটা মেয়ে ছিল তিথি, রিলিজিয়াস নিয়ে কাহিনী হয়তো ঘাটলে পাবেন, সে। পরে জায়মা আপু বললো যে না স্যার সে না, এই মেয়েটা এই। তো স্যার আবার এরকম ভিকটিমদেরকে নিয়ে কাজ করে। পরবর্তীতে স্যার বললো যে আম্মু আর আপু গেল চেম্বারে, তখন বলতেছে যে স্যার বলতেছে আপু আর আম্মু বলতেছে কত টাকা লাগবে। স্যার বলতেছে আমি তো 5-10 লাখ টাকা নেই, আপনি কত দিবেন বলেন। আম্মু তো কান্না করে দিছে, কান্না করে বলতেছে যে স্যার আমরা তাহলে বাড়ি বিক্রি করলেও হবে না। এর আগে অনেক জায়গায় ডিল করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। তো মানুষজন বলতেছে যে আগে টাকা দিতে হবে, কোনো সিউরিটি নাই, বের করতে পারলে পারবো। আম্মু তো যে বলতেছে আমি আমার সব বিক্রি করে দিব, গহনা কাটা। আমি বলছি না, এরকম বোকামি করা যাবে না। আপু যদি না থাকতো হয়তো আম্মু সব শেষ করে দিত ততদিনে। আপু কন্ট্রোল করে করে কোথায় যাওয়া লাগবে, কী কী যাওয়া লাগবে, শুরুতে কেউ আসতেছিল না। এমন একটা অবস্থা যে ইউনিভার্সিটি থেকে একটা সাইন দিবে যে আমি এখানে স্টুডেন্ট, আমি 2 বছর পলাতক ছিলাম না, সেটাও দিতে রাজি হচ্ছে না। প্রক্টর স্যারের কাছে 2 বার গেছে, প্রক্টর স্যার অপমান করে বের করে দিছে, মানে বাজে ব্যবহার করে যে ঘাট টাকা দিয়ে বের করে দাও, অনেক গদি পাবে, ওর লোভ, টাকা পয়সা পাইছে, গুলশান বনানীতে বাড়ি কিনছে, এরকম। তো এই জিনিসগুলো বলছে আসলে। তো অনেক টর্চারের মধ্যে দিয়ে তারা গেছে। আর সমাজে যেদিন আমাকে ধরতে নিয়ে আসে মানুষজন একটা লুকস, আরে মুজিবুরের মেয়েদেরকে ধরতে নিয়ে আসছে, পুলিশ আসছে, দেখি কি হয়েছে। তো যদি ইন্টারন্যাশনাল মিডিয়া না হতো বা আমার ব্যাপারটা এইভাবে প্রকাশ না হতো,
হয়তো আমার চুপসে যাওয়া লাগতো, মানে আমার হয়তো ঘরের এক কোণায় মানুষের কথা শুনে থাকা লাগতো, কিন্তু যখন ব্যাপারটা প্রকাশিত হয় যে না আমি দোষী না, আমার সাথে দোষ করা হয়েছে, তখন আস্তে আস্তে ব্যাপারগুলো নর্মালাইজ হয়। কিন্তু ওই ফুল টাইমে আমার কোনো ফ্যামিলি মেম্বার, আমার মায়ের বাড়ির না, আমার বাবার বাড়ির না, সবাই আমাদের সাথে টোটালি তারা কন্ট্যাক্ট ছেড়ে দেয়। কেউ কোনো ধরনের কন্ট্যাক্ট করেনি, কেউ আসেনি, কেউ কোনো খোঁজখবরও নেয়নি। ওকে, আর স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ এরা? স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ বলতে ওইভাবে তো এলাকায় স্প্রেড হয়নি ব্যাপারটা। ইউনিভার্সিটিতে আমাকে নিয়ে কোনো ধরনের প্রচারণা চালাতে দিত না ছাত্রলীগ। দেখা যাচ্ছে পোস্টার টানাচ্ছে, ওগুলা ছেড়ে ফেলতেছে রাতের বেলা। তো জায়গা জায়গা থেকে ওরকম ভাবে খুব একটা থ্রেট আসেনি, কারণ থ্রেট দিবে কাকে, বাবার নেই, দুইজন মেয়ে মানুষকে আর থ্রেট দিয়ে কি করবে। কিন্তু থ্রেট বলতে লাইক মানে যে লয়ারদের কাছে যেত তারা মানে কোনো জায়গা থেকে কোনো ধরনের সাপোর্ট পায়নি। আম্মু তো বোরকা পরে, আম্মু যখন ওইখানে মানে যে সিঁড়ির নিচে যেত আমাকে দেখতে, মানে মানুষ যাতা ব্যবহার করতো, নামাজ পড়তে দিত না বা জঙ্গি এটা সেটা, মানে খুব অপমান করা হতো তাদেরকে জায়গায় জায়গায় গেলে। মানে যেখানে যাইতো আওয়ামী লীগের কারো কাছে গেলে অনেক অপমান করতো যে মেয়ে বেয়াদব, এটা সেটা, মেয়েকে এগুলো কেন করতে দিছেন। তো অপমানিত হয়েছে জায়গায় জায়গায় অনেক। খাদিজা, আমার একটা জিনিস মনে হয়েছে যে আসলে আপনাকে ব্যবহার করা হয়েছে সমাজে একটা মেসেজ দেওয়ার জন্য যে তোমার বয়স যাই হোক, তুমি যেই সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসো না কেন, তুমি যদি আসলে সরকারের এগেইনস্টে কথা বলো, সেটা যেভাবেই বলো, অথবা যেখানে খারাপ কথা বলছে মানে সরকারের এগেইনস্টে, তার আশপাশেও যদি দাঁড়িয়ে থাকো, তাহলেও তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্স্যাক্টলি, লাইক এই যে ডিএসএটা তো এই জন্যই তৈরি। কিন্তু আমার মনে হয় যে শেখ হাসিনা হচ্ছে আমাকে দিয়ে সবচেয়ে বড় এক্সাম্পল ক্রিয়েট করছে যে তুমি যাই করো না কেন, মেয়ে হও স্টুডেন্ট, আমি দেখবো না। তুমি কথা মানে পুরো হিস্ট্রিতে মেবি আমি একজন যে 15 মাস জেল খাটছে, লাইক সে দেখিয়ে দিয়েছে যে কথা বললে মানে আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, যত যাই হোক মুখ খুলতে পারবে না। না, অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট এখন যেই যাদের আন্দোলনের কারণে আজকে নতুন করে বাংলাদেশ একটা স্বপ্ন দেখছে, আপনি কিন্তু আসলে তাদের বয়সী। সো প্রবাবলি আপনার বয়সী যারা, যাদের আমরা বলি যে এই বয়সটা রক্ত গরম থাকে মানুষের, মানুষ অনেক উদ্যমী থাকে, এই বয়সের মানুষগুলোর মেরুদণ্ড এক ধরনের শিথিল করে দেয়া বা ভেঙে দেওয়ার জন্যই আসলে প্রবাবলি আপনার এই ঘটনাটা ঘটানো হয়েছে, একটু পরিকল্পনা করেই। না হলে 2020 সালের মামলা আসলে 22 সাল পর্যন্ত টেনে নিয়ে এসে তখন ব্যবস্থা নেওয়ার কথা না। সরকার যদি চাইতো, ধরেন যেই ডিবির অফিসার আপনার এগেনস্টে মামলা করেছেন, তিনি তো শোটা দেখেছেন এবং আপনাকে খুঁজে বের করা ওনাদের জন্য আসলে খুব বেশি কঠিন কাজ না। এটার জন্য 2 বছর লাগে না বাংলাদেশে, রাইট? সো আমার মনে হয়েছে এটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। আপু, আপনি কয়বার মানে জামিনের জন্য আবেদন করেছেন? আমি যতটা জানি 6 থেকে 7 বার জজ কোর্টে করা হয়েছে। তারপর যখন নামঞ্জুর করে তখন হাইকোর্টে নিয়ে যাওয়া হয়। হাইকোর্টে মেবি দ্বিতীয়বার জামিন মঞ্জুর করে, সেখানে 14 দিনের জন্য স্টে করে দেয়। তারপরে জুনের সামথিং ডেট আসে, 14 দিন ঘুরতে ঘুরতে তো অনেক টাইম লাগে। হাইকোর্টে, সুপ্রিম কোর্টের মানে আপিল বিভাগে তো লং প্রসিডিউর। তো সেইখানে করার পরে জুনে বা মের শেষের দিকে যেদিন আমার শুনানি করতে যায়, জাজ মানে আমাকে কিভাবে ঘুরাইতে হবে তাদের একটা মেন্টালিটি ছিল এরকম। জাজ বলতেছে যে আজকে শুনবো না, আমরা আবার শুনবো, আপনি জুলাই মাসে আসেন, জুলাইয়ের 10 তারিখে। না, এটা কয় তারিখে বললো? এইটা হচ্ছে মে শেষের দিকে সম্ভবত, মানে ফেব্রুয়ারি, মানে মাঝখানে জুন মাস, তারপর জুলাই আরেকটা ডেট দিয়ে দিল আর কি। আরো 1.5 মাস 2 মাস আমাকে ওয়েট করালো। তো জুলাই মাসের 10 তারিখে আবার 4 মাসের জন্য আমার স্টে করে দিল। তারপরে মানে আমার এরকম তারা আমাকে এইভাবে জিনিসগুলোকে স্ট্রাগল করিয়েছে। যেমন দেখা যাচ্ছে যে আমার সিরিয়াল আসতেছে, একটা মামলা শেষ হলে আমার হিয়ারিংটা শুরু হবে, জাজ নেমে যাচ্ছে। তো আমি হচ্ছে এরকমও শুনেছি মানে অনেক লয়ারদের থেকে, এখনো শুনি যে তারা ভয় পায় যে সরকার কি বলবে। মানে একটা সুপ্রিম কোর্টের মানে সবচেয়ে বড় যে জাজ, বিচারপতি, প্রধান বিচারপতি, সে চিন্তা করছে যে আমি ওকে ছেড়ে দিলে সরকার আমাকে কি করবে। পরবর্তীতে আমার শুনানি হওয়ার কথা নভেম্বরের 13 তারিখ সিরিয়াল অনুযায়ী, কিন্তু যেই জাজ দেখলো, জাজ নর্মালি তো 2টা-3টে পর্যন্ত কোর্ট হয়, 12টা-11টা দিয়ে কোর্ট নেমে গেল। যখন দেখতেছে আমার মামলার সিরিয়ালটা আস্তে করে নেমে গেল প্রধান বিচারপতি, তখন তো বিচারপতি চেঞ্জ হলো, ফয়েজ সিদ্দিক ছিল, যে আমাকে 4 মাসের স্টে করে দিয়ে গেল। তো এরই মধ্যে আমাকে মানে আমার পরীক্ষার রুটিনটা দেয়। তো জ্যোতির্ময় স্যার নিজের থেকে, আমার ফ্যামিলি কিন্তু জানে না,
16 তারিখে সে নিজে যে দাঁড়ায় যে স্যার 4 মাসের স্টে করলেন, 15 মাসও তো হয়ে গেল, 2টা দিন পরে পরীক্ষা, 2 দিন আগেই ছেড়ে দেন। তো এই স্যারের এই উদ্যোগের কারণে হয়তো আমি 20 তারিখে বের হই। এটা 2023-এর মানে 15 মাসের সময় আর কি। আমার বাসায়ও কিন্তু তখন জানে না। স্যার সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে সে নিজের মনে করে আমার জন্য কাজটা করেছে, জ্যোতির্ময় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যার। তো পরবর্তীতে 20 তারিখে আমি বের হই। 20 তারিখে আমার পরীক্ষা ছিল 4th সেমিস্টারে। কাশিমপুর থেকে বের হই, সরাসরি ইউনিভার্সিটিতে যাই, তারপর পরীক্ষা দিই। জেলখানার সময়ে আপনি মানে একটু আমাকে বলবেন যে ওই সময়টা আপনার কিরকম কাটতো, কি চিন্তা করে কাটতো, বা কিভাবে সময় পার করতেন 15 মাস? এটা তো অনেক জায়গায় বলেছি, যাই হোক মানে কিছু হচ্ছে মানে সবসময় সময় গুনতাম, আজকে কালকে, আচ্ছা এই তো কয়দিন পরে, এরকম করতে করতে 6 মাস 9 মাস 1 বছর আশা ছাড়ি নাই, বের তো হবই। কিন্তু এত উঁচু উঁচু দেয়াল ছিল, মাঝে মাঝে মনে হতো যে সব ভেঙে বের হয়ে যাই। কারণ আপনার অসুস্থতা হইলে সবচেয়ে বড় কথা, অসুস্থ হইলে আপনার পাশে কেউ নাই, ভালো লাগা খারাপ লাগা কেউ নেই। মানে এরকম একটা দুনিয়া যে আপনার পাশে অনেক মানুষ আছে কিন্তু আপনার কেউ নেই। নিজের খাওয়া, নিজের পড়া, কাজকর্ম সবকিছু নিজের, মানে হুট করে লাইফের এরকম একটা চেঞ্জ। আর আমার মনে হয় যে জেলে যেয়ে থাকতে পারছে সে মনে হয় দুনিয়ার সবকিছু মানে সব পরিস্থিতি খাপ খাওয়া নিতে পারবে। আর প্রত্যেকটা মানুষ জেলখানে একটা দোয়া করে যে আমার শত্রুকে মানে খুব বড় তাকে যাতে এখানে না আনে। জেলখানায় মেন্টাল টর্চার তো অনেক হয়েছে, ফিজিক্যাল হয়তো হইতে পারে নাই, কারণ তার মধ্যে তো 6 মাস যেতে যেতে মিডিয়াতে একটু স্প্রেড হওয়া শুরু করে। পাপিয়া ছিল, জেলার ছিল, সুপার ছিল ওবায়দুল, এরা তো আমাকে রীতিমতো এক্সট্রিম লেভেলের মেন্টাল টর্চার করে। সুপার ওবায়দুল, আমি অনেক জায়গায় বলেছি, সুপার ওবায়দুল আমাকে ডেকে নিয়ে বলতেছে তোমাকে তো গুলি করে মারা উচিত, কেন আমি শেখ হাসিনাকে নিয়ে কথা বলছি, কেন সরকারের বিরুদ্ধে কথা বলছি। মানে জেলখানায় বসে সে একজন আসামিকে জাজমেন্ট করতেছে। জেল সুপার যখন মানে আমাকে মানে এখানে একটা ইনসিডেন্ট হয় যে আমি রোজা রেখে যে মেডিকেলে গিয়েছিলাম কিডনিতে স্টোন, ওইটা টেস্ট করানোর জন্যে। তো রোজা রেখে গেলাম কেন, এই জন্য আমাকে ডাকলো। ডাকার পরে বললো যে কি মামলা এসেছো, বললাম স্যার ডিজিটাল নিরাপত্তা। বলে পর্নোগ্রাফি। এটা শুনে তো আমি আরো কান্না করে দিলাম যে মানে বিচারের জায়গায় যে জেলখানে একটা স্পেস থাকে যেখানে বিচার করা হয়, এখানে যাওয়াটাই তো অনেক কিছু মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। তো সে বললো আমাকে গুলি করে মারা উচিত, সরকারেরটা খাই, সরকারেরটা পড়ি, কেন সরকারেরটা নিয়ে কথা বলছি। সে আমাকে 7 দিনের সেল পাস করাই দিল। আর অ্যাজ পার দ্য কনস্টিটিউশন মানে আন্ডার ট্রায়ালের কাউকে সেলে দেওয়া যাবে না, ফাঁসির আসামিদের সাথে। আর সেখানে আমাকে 7 দিনের জন্য দেওয়া হয়। তো আমার বাসায় ব্যাপারটা জানার পরে কেন আপনার তো আর মানে আপনি তো আর ফাঁসির আসামি নন না, কিন্তু ওই যে আমাকে পানিশমেন্ট দিচ্ছে, আমি কেন রোজা রেখে জেলে কি মেডিকেলে গেলাম। তো রোজা রেখে মেডিকেলে যাওয়া কি অপরাধ? জানি না, আমি তো পরবর্তীতে মানে তখন শাবান মাস চলতেছিল, রোজা রাখতাম। ব্যাপারটা হচ্ছে আমাকে মানে এখানেও একটা ব্যাপার আছে, মানে আমাদের যে একটা প্রক্রিয়া যে কেউ যদি আমার উপরে কোনো কিছু ঝাড়ে, আমরা আমার জুনিয়রকে সেই জিনিসটা ঝাড়বো। তো কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে একদম উল্লেখ করে পাশ করানো হয় যাতে আমাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু জেলখানা থেকে আমাকে নিয়ে যাওয়া হয় তাজউদ্দিনে। তো এটা তো কোর্ট অবমাননা। তো সেটা আমার বাসায় জেনে কোর্ট থেকে সামহাউ কল দিয়েছে, তো জেলার সুপার হয়তো কিছু শুনেছে, তখন সেই জিনিসটা তো আমার উপর দিয়েও ঝাড়তে হবে। তো ওটার রিজনটা এইভাবে দেখাইছে। তো পরবর্তীতে যখন আমার ফ্যামিলি জানলো যে আমি সেলে আছি, কন্ডেম সেল, যাই হোক ফাঁসির আসামিদের সাথে, তো এটা তো করা যাবে না, মানবাধিকার লঙ্ঘন। তো জ্যোতির্ময় স্যার জেনে আইনমন্ত্রীর সাথে কথা বললো, আইনমন্ত্রী তখন কল দিল, তারপর আমাকে ওইখান থেকে ছাড়া হলো সন্ধ্যাবেলা 5 দিনের দিন 25শে মার্চে। 5 দিন আমি ফাঁসির আসামিদের সাথেই ছিলাম, 24 ঘন্টা লকআপে। তো এই ছিল। তারপরে আরো অনেক কিছু আছে, লাইক পাপি আমাকে ঘর থেকে বের হতে দিত না, কোনো কাজকর্ম করতে দিত না, আমার সাথে কেউ মিশতে পারবে না। এটা সেই কুখ্যাত পাপিয়া। জেলার সুপার আমার ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিল, আমাকে মানে কাজ করতে হবে, মানে এমনিতেও কাজ করেছি, মাটি কেটেছি, ঘাস কেটেছি, সবকিছুই করেছি, মানে সশ্রম কারাদণ্ড আর কি। হ্যাঁ, জেলখানায় লাইক নরমালি হয় কি যে কাজ করতে হয় কয়েদিদেরকে, কিন্তু জেলের একটা কালচার হচ্ছে ওরা হাজতীদেরকে দিয়ে অনেক কাজ করে। পার্থক্য কি কয়েদি আর হাজতি? কয়েদি হচ্ছে যাদের সাজা হয়েছে,
সশ্রম বিনাশ্রম। সশ্রম মানে হচ্ছে তাকে ওটা, হ্যাঁ, তাকে ওটা খাটতে হবে। নর্মালি একটা মানুষের মানে বছর হয় 12 মাসে, কিন্তু যারা হচ্ছে সশ্রম মানে কাজ করে তাদেরকে 9 মাসে বছর করে দেয়। যেমন 5 বছরের সাজা, সে সেখানে 12 মাস কম কাটলো, বা হ্যাঁ সরকার হিসেবে দেওয়া হয় যারা কাজ করে, কাজ করে এই জন্যে। তো সেখানে মানে আমি এরকম একটা অবস্থা, আমি বলতাম যে স্যার আমি অসুস্থ, আমি পারি না, কিন্তু তারা শুনতো না কাজের কথা। তো যখন মেডিকেলের রিপোর্টটা আমার পুরোপুরি চেঞ্জ করে দেয় তারা, আমার যে কিডনিতে সমস্যা ছিল সেই জিনিসটা তারা একদম পাল্টায় দেয়। রিপোর্টটা নিয়ে আসে মেডিকেল থেকে এরকম করে যে, কোন মেডিকেল কলেজ? তাজউদ্দিন? না, তাজউদ্দিন না, বঙ্গবন্ধু থেকে নিয়ে আসে, বিএসএমএম থেকে, পিজি। হ্যাঁ, যে ও সম্পূর্ণ সুস্থ, ওর কোনো ধরনের সমস্যা নাই। তো পরবর্তীতে আমার রিপোর্টটাও তারা চেঞ্জ করে দেয়। এখন তো আর আমার ফ্যামিলির হাতে কিছু নাই, কজ একবার রিপোর্ট চেঞ্জ করে দিয়েছে, তাদের হাতে কিছু নাই, কোথাও কিছুই পাইনি। তো সেখানে জাস্ট লেখে যে ওর মেরুদণ্ডে একটু সমস্যা। তো স্যারকে আমি বললাম, স্যার তাহলে মেরুদণ্ডের ডাক্তার দেখার ব্যবস্থা করেন, সেটাও তারা করলো না। মানে এতটা এই অবস্থা নিয়ে, লাইক জেলখানা থেকে আসার পরে আমি টেস্ট করে দেখলাম কিডনিতে পাথর তো আছেই, আমার মেরুদণ্ড সোজা হয়ে গেছে। তো তখন আমি যে বলতাম ওই ভারী কাজগুলো আমার পক্ষে সম্ভব না, তারা আমাকে তাও মাটি কাটা, ঘাস কাটা, ভারী জিনিসপত্র তোলা, এই জিনিসগুলো করাতো। তো এই জিনিসগুলো বাঁচার জন্য কাঁথা সেলাই করা যেত বা সেলাইয়ের কাজ, সেই জিনিসগুলো আমাকে করা বন্ধ করে দেয়। পাপি আমার থেকে সবকিছু নিয়ে যায়। আমি নিজের টাকা দিয়ে কিনছি প্রায় 2-3 হাজার টাকার জিনিসপত্র, বাসা সবার জন্য বা নিজের জন্য টুকিটাকি বানাবো, সেই জিনিসগুলোও নিয়ে যায়। তো এই হচ্ছে টর্চার। তারপরে আরেক দিন, মানে জেলখানা তো অনেক গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, তো বেঞ্চে বসে আছি, ঝড় শুরু হয়েছে, আম পড়তেছে। তো এই লোভ তো কেউ হচ্ছে, আমরা শহরের মানুষ এগুলো কন্ট্রোল করতে পারি না, সবাই আম টোকাচ্ছে। তো সবাইকে, জেলখানা বৃষ্টিতে ভিজা যায় না বা এরকম কিছু একটা, সবাইকে লক করে দেওয়া হয়। তো আমি তো হচ্ছে হাইলাইটেড ছিলাম, মাইকে ডাকতেছে, খাদিজাতুল কুবরা কেসটি বেরিয়ে এসে আম দিয়ে যাও। মানে সরকারি আম, গাছের আম একটা মানুষ পেয়েছে, সেই আমগুলো তারা নিয়ে, মানে পাপিয়ে নিয়ে গেছে আমার থেকে। মানে এরকম ভাবে মেন্টাল টর্চার করছে আমাকে। 2 দিন পর পর আমার রুম চেক দেওয়া হতো, বা আমার যে জায়গাটা, মানে বলে রাখি যে আমার বেড ছিল 1 হাত 4 আঙুলের, পরবর্তীতে বেডটা কমায় 1 হাতে নিয়ে আসা হয়। মানে কিভাবে আমাকে কোণঠাসা করে রাখা হবে, এরকম অনেক কিছুই করেছে আসলে জেলখানায়। মানে 1 হাত 4 আঙ্গুল হলে আপনি আসলে স্ট্রেট হয়ে শুতে পারার কথা না, বাঁকা হয়ে শুতে হবে, ওইভাবেই শুতে হয়। 1 হাত 4 আঙুলের বেড থাকে নর্মালি জেলখানায়, তো আমার বেডটা আরো কমায় দেয়, 1 হাতের করে দেয়। তো ওই 1 হাতের জায়গার মধ্যে নিজের জিনিসপত্র সবকিছু সাজাইতে হয়, এটা সেটা। আপু, ওইরকম একটা কঠিন সময়ে ধরেন দাগি আসামিদের সাথে থাকা এবং পাপিয়া, মানে কুখ্যাত পাপিয়া, যাকে নিয়ে আসলে আমার বলার কোনো ভাষা নাই, সে দেখে ওখানে গিয়ে আবার রাম রাজত্ব চালাচ্ছেন, ওরকম সময় কি মনে হইতো আপনার? মানে এই দেশ নিয়ে কি মনে হইতো, নিজের জীবন নিয়ে কি মনে হইতো? মানে আমি অনেক স্ট্রং ছিলাম, মানে নর্মালি অনেক স্ট্রং। মানে আমি কখনো আমার খারাপ লাগাগুলো আমি সহজে কাউকে প্রকাশ করতে পারি না। একটা ছোট ঘটনা বলি, 21 সালে যখন আব্বু আবার কুয়েতে ব্যাক করে, সবার মন খারাপ, তো আমার বোন চিৎকার করে কাঁদতেছে, কিন্তু আমার চোখ থেকে জাস্ট পানি পড়তেছে। সবাই না ওরটা দেখতেছে, আমারটা কেউ দেখে না। কিন্তু আমি আসলে ওই যে এক্সপ্রেসের ব্যাপারটা, এই জিনিসটা পারি না। তো যখন আব্বু চলে গেছে নিচে, আব্বুকে দিয়ে আসছি, আমি যাইনি রাগ করে আব্বুর সাথে এয়ারপোর্টে, আম্মু নিচেই ছিল, আমি রুমে এসে চিৎকার করে কান্না করছি, কিন্তু কেউ জানে না। জেলখানায় যখন গেলাম শুরুতে অনেক কান্নাকাটি, আমি পারবো না এখানে থাকতে। পরে দেখতেছি যে 1 মাস হয়ে গেছে, আমার আম্মুর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। মানে আমার তো ফ্যামিলিকে সামলাইতে হবে, এখন আমি কান্না করলে আম্মুকে মানে সামলানো যাবে না। পরবর্তীতে কান্না বন্ধ করে দিলাম। দেখা যাচ্ছে ফোন করতেছি বাসায় সপ্তাহে 1 দিন সোমবার, আম্মু কান্না করতেছে, আমিও কান্না করতেছি, কিন্তু আমি বলতেছি কান্না করো কেন, আমি কি কান্না করি, দেখো তো আমি তো কান্না করতেছি না, কিন্তু আমি কিন্তু রীতিমতো কান্না করে যাইতেছি। তো এই যে টর্চার গুলা, মানে মাঝে মাঝে যে বললাম যে দেয়াল ভেঙে বেরোয় যাই, আবার অনেক সময় খেপে যেতাম, খেপে যা পরে বলতাম যে চার্জশিট তো দিয়ে দিছে, আমার পাল্টানোর কিছু নাই, আমি যে আজকে বলবো যে আমি কি করছি না করছি, ভিডিও আছে দেখেন, আমাকে সাজা দেন, অনেকদিন তো হয়েছে, কতদিন আর সাজা দিবেন দেন। তো আপু হচ্ছে আমাকে সামলায় রাখতো যে আচ্ছা থাক, রাগ করিস না, রাগ করিস না। আর কত, মানে মাঝে মাঝে কন্ট্রোল হারায় বাসায় অনেক চিল্লাচিল্লি করে ফেলতাম যে তোমরা আমার জন্য কিচ্ছু করো নাই। তো এই দিনগুলো আসলে খুব প্যাথেটিক আসলে, যে
কিভাবে একটা মানুষ কাটায় সেই বুঝে। রোজার মধ্যে একদিন হয়েছে যে মানে আমি অসুস্থ খুব কম হই, জ্বর আসছে অনেক বেশি, রাত্রে 9টা-10টা বাজে, মানে এরকম অবস্থা কেউ মরে গেলেও কে দেখবে না, আমি কাঁদতেছি যে মা মা করে কাঁদতেছি, কিন্তু আমাকে ধরার কেউ নাই। আমার কাছে যে কম্বলটা দিয়ে দেবে এই মানুষটাও কেউ নাই, এখানে ছিল না। এই গরমের মধ্যে আমি মানে কম্বল গায়ে দেবো আর কেউ নাই আমার পাশে যে আমার গায়ে কম্বলটা দিয়ে দিবে। তো এই জিনিসগুলো অনেক মানে নিজে বেঁচে থাকার জন্য যে স্ট্রাগলটা, সেটা শিখেছি খুব ভালো করে। কদিন পর পর দেখা হতো ফ্যামিলির সাথে? 15 দিন পর পর। 15 দিন, 10 মিনিট 15 মিনিটের জন্য। মাঝখান দিয়ে পাপিয়া নিয়ম করলো যে একজন দেখতে পারবে। মানে পাপিয়া নিয়ম করার কে? পাপিয়া নিয়ম করার কেউ না, বাট ও ওয়ান কাইন্ড অফ জেল চালাতো। আচ্ছা। ও প্রশাসনকে টাকা পয়সা দিয়ে ও যেটা বলবে সেটাই হইতো। ও যদি বলতো যে এখানে কেউ আসতে পারবে না, এখানে কেউ আসবে না, ওর কিছু খাবার ছিল নির্দিষ্ট করা, সেই জিনিসগুলো পুরো জেলখানায় কেউ খেতে পারবে না। জেলখানায় কেউ পেপসি কোকাকোলা খেতে পারবে না। গরমের তারপর রোজা গেল, রোজার মধ্যে কেউ ঠান্ডা পানি পায়নি। মানে ও যাকে দিয়ে রান্না করাবে, যেই চুলায় রান্না করাবে, সেই জিনিসটা কেউ ধরতে পারবে না, ওর খাবারও কেউ ধরতে পারবে না। জেলখানা আইসক্রিম আনা হইতো না, কোনো ধরনের চকলেট আনা হইতো না, সব ওর জন্য আলাদা ফ্রিজে রিজার্ভ থাকতো। ওর যখন যা ইচ্ছে ও তাই করতো। মানে মনে হচ্ছে যে বাইরে থেকে ওর জেলের ভিতরে লাইফটা বেটার ছিল। ভেতরে তো এর থেকে ওর অনেক স্পেশিয়াস রুম ছিল, বিশাল বড়। ওর 2টা চামচা নিয়ে মানে কাজের লোক নিয়েও থাকতো, বিশাল একটা গদি। আমি গিয়েছিলাম 2-3 বার ওর রুমে, এরকম উঁচু গদি। মানে মানুষের যে লাক্সারিয়াস লাইফ একটা থাকে, সুন্দর গুছানো সাজানো, মানে জেলের ভিতরেই। আচ্ছা। ডিভিশনে, সে কিন্তু ডিভিশন প্রাপ্ত না, কিন্তু সে ডিভিশনে থাকতো। তো এরকম অবস্থা। তারপরে সে শ্যানেল মেবি খুব দামি একটা পারফিউম সে ইউজ করতো। সে হচ্ছে যখন বের হতো তখন আশেপাশের মানুষজন আগে অ্যালার্ট হয়ে যেত যে পাপিয়া আসতেছে। এত দামি দামি ড্রেস আপ, গ্রোসারি, সাজগোজ তো অল টাইম করে থাকতো। তো আসলে একজন বলেছিল একটা কথা যে যার কাছে টাকা থাকে সে জেলখানা নাকি রাজা হয়, ওকে দেখলে বোঝা যায় আর কি। মানে টাকা দিয়ে প্রশাসন কেনা থেকে শুরু করে লাক্সারিয়াস লাইফ লিড করা সবকিছু সে করেছে জেলখানায় বসেই। মানে কোন লেভেলের মানে কি কি চালাইতাম আমরা দেশটা আসলে। আর একটা হচ্ছে ঘটনাটা খুব একটা ভাইরাল হয়নি। একটা মহিলা জেলে আসে, 7,000 সামথিং, মানে সবার একটা ভয় থাকে। আমাদের জেল গেটে শুরুতে যখন আমরা আসি আমাদের স্বর্ণের জিনিসপত্র, টাকা পয়সা জেলের গেটে জমা দিয়ে আসতেও আমাদের একটা কার্ড করে দেয়। তো সে হয়তো বুঝেনি ভয়ে যে আমার 7,500 টাকা, সে টাকাটা নিয়ে ভিতরে গিয়েছে, তো কোনোভাবে ধরতে পেরেছে ভিতরে। পাপিয়া ওই মহিলাটাকে টানা 4 থেকে 5 ঘন্টা বেদরম মারছে জেলার সুপারের সামনে। ওবায়দুল আর হচ্ছে জেলারের নামটা আমি ভুলে গিয়েছি, তার সামনে ইভেন তাকে আলাদা সাইড করে নিয়ে যে একটা মহিলার সামনে পিছন থেকে সে লাঠি ঢুকাইছে, তার জরায়ুর থেকে ইভেন তার মলদার দিয়ে এরকম মোটা লাঠি ঢুকাইছে। সে অবস্থায় তাকে গোসল করানো হয়ে আবার এনে 4 থেকে 5 ঘন্টা বেধরম মারা হয়েছে। মানে জাস্ট মারছে পায়ের তালুতে, হাঁটুতে, এই জায়গায়। আমাদেরকে সবাইকে আটকায় রাখা হয়েছে, দূর থেকে আমরা জাস্ট দেখছি, কিন্তু আমাদের কিছু করার ছিল না। তারপরে ওই মহিলাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, আম গাছের সাথে বেঁধে রাখছে, তার গায়ে চিনি ছিটায় যাতে তাকে পিঁপড়া খায়। তো এইটার পানিশমেন্ট হয়েছে যে পাপিয়াকে কুমিল্লায় ট্রান্সফার করেছে, প্রত্যেকটা মানুষকে, তার যা সঙ্গী ছিল সবাইকে শুধু ট্রান্সফার করা হয়েছে, আর কোনো ধরনের পানিশমেন্ট হয়নি। আর এই সুবাদে ওবায়দুলকেও হচ্ছে চেঞ্জ করে মেবি রাজশাহী বা মানে পুরো সেক্টরটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এতটুকুই পানিশমেন্ট, মানে একটা মানুষের লাইফ নিয়ে খেললো, তাকে ট্রিটমেন্ট দিল না, কিছু দিল না, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো ধরনের আইন আসলে দেশে নাই, আসলেই নাই। এই জেল সুপার ওবায়দুল এখন কোথায় আছেন জানেন? আমি তখন শুনেছিলাম সে মেবি রাজশাহীতে যাবে, তারপর কোথায় আছে কি আমি জানি না। জেল সুপার ওবায়দুল তার ফ্যামিলি নিয়ে পাপিয়ার বাসায় এসে দাওয়াত খেত। পাপিয়ার বাসা বলতে হচ্ছে পাপিয়ার মানে ওই যে তার যে জেলের ভিতরে এসে তারা বাইরে থেকে এসে তার বাসায় দাওয়াত খেত। তাহলে বুঝেন মানে ভিতরে পরিস্থিতিটা আসলে কি রকম ছিল। দিনের পর দিন, রাতের পর রাত পাপিয়া, মানে আমাদের হচ্ছে লকআপ দিয়ে দেয় মাগরিবের আগ দিয়ে, কিন্তু পাপিয়া রাত 10টা নিয়ে 11টা নিয়ে এসে ঘুরতো ফিরতো, সবকিছু করতো। আমি ঠিক নিতে পারছি না আপু, কারণ এই জিনিসগুলো আমার জানা নেই। আমি জানি না আসলে কিভাবে এটার জন্য রিয়্যাক্ট করতে হয়।
আমি একটু আপনার মামলার এখনকার অবস্থাটা যদি একটু জানতে চাই। আমার মামলা মানে আমার তো যে আগে না চার্জশিট দিয়ে দিয়েছে, আর আমাকে তো আটকে রাখার মানে কোনো রিজনও নাই। তো আমি বের হইলে ওরা জানে যে আমি বের হইলে খালাস দিয়ে দিতে হবে। তো জানুয়ারির 29 তো আমার চার্জশিটে কি আপনার নাম ইনক্লুড করা ছিল? হ্যাঁ, ইনক্লুড হয়েছে এতটুকু যে আমি উপস্থাপনা হিসেবে ছিলাম, এতটুকু। তো আমার ডিসেম্বরে 30 তারিখ শুনানি হওয়ার কথা। তো ওই দিন শুনানি হয়, কিন্তু আমার লয়ার মানে চেষ্টা করে ডেটটা পিছিয়েছে, কারণ নির্বাচন সামনে, এখন তো আমাকে ছাড়তে পারবে না, যদি সাজা দিয়ে দেয় একটা ঝামেলা। পরে জানুয়ারির 30 তারিখ আমার সেকেন্ড মামলাটা বাতিল হয়, কারণ একই কারণে একই ধারা দিয়ে দুইটা মামলা দেওয়ার জায়েজ নেই। 24 জানুয়ারি 30 জানুয়ারি, হ্যাঁ 2024 সালে 30 জানুয়ারি নির্বাচনের পরে। হ্যাঁ জি। তারপরে ডেট নির্ধারণ করে ফেব্রুয়ারি 29 তারিখ। ওই দিন সবকিছু হাইলাইট করলো আমার লয়ার যে এরকম এরকম। পরবর্তীতে আমাকে দুইটা মানে একটা তো বাতিল হয়ে যায়, আর একটা মামলায় খালাস দিয়ে দেয়। আর জাজ হচ্ছে আমাকে ডেকে বলে, দেখেন আপনার এখন বয়স হয় নাই, আপনি এগুলোর মধ্যে আর যায় না। কারণ জাজ অনেক প্যানিকে ছিল যে আমাকে ছেড়ে দিলে তার কি হবে। আমাকে যখন প্রথম মামলাটা বাতিল করে, সে আমার লয়ার চলে গিয়েছে, তাও ডেকে এনে বলতেছে, স্যার আপনি তো বুঝেন, মিডিয়া করেন না। তাহলে জুলফিকার হায়াত সে মানে কতটা প্রেশারের মধ্যে দিয়ে সে আমাকে খালাস দিয়েছে মামলাটা। এই জন্য বিচার যে চাইতে যাবো ওইগুলাও চাওয়া হয়নি আসলে, যে কেন তাহলে 15 মাস বেকসুর ছিলাম। তো এই জিনিসগুলো নিয়ে জ্যোতির্ময় স্যারও যায়নি, সরকারের একটা অবস্থা, আমরা তো পারবো না তার সাথে। 5 আগস্টের পরে চেষ্টা করেছেন? না, চেষ্টা করিনি। কারণ হচ্ছে মানে আমি যখন একটা মানে আমার জ্যোতির্ময় স্যার যেটা বুঝালো, আমি যখন একটা মানুষের পিছনে ছুটবো আমাকেও ছুটতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জ্যোতির্ময় স্যার আমার ফ্যামিলির অবস্থা, আমি অ্যাজ আ ভিকটিম বা অ্যাজ আ স্টুডেন্ট সে আমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু স্যারের তো এতটাও দায় নেই যে সে মানে উইদাউট ফিস আমার জন্য কাজ করবে। তাহলে একটা মামলা চালাতে হলে যে পরিমাণে যে খরচ অলরেডি তো চলেই গিয়েছে ফ্যামিলি থেকে যা যাওয়ার, তো তাদের অ্যাবিলিটি ছিল মানে আমাদের আপাতত সে অ্যাবিলিটি নাই যে ওই জিনিসটা আমরা চালাবো। এই যে মানবাধিকার বিভিন্ন সংগঠন আছে বাংলাদেশে অপারেট করে, এদের ব্যাপারে আপনার মন্তব্য কি? মানে আপনি মানবাধিকার লঙ্ঘনের যদি বাংলাদেশে 3টা এক্সাম্পল হয়, আপনারটা এই 3-এর মধ্যে থাকবে। এই মানবাধিকার সংগঠনগুলা আদৌ কি কোনো ব্যবস্থা নেয় বা নিয়েছে, বা এই ধরনের ঘটনা, এই যে ওবায়দুল জেল সুপার ওবায়দুলের যে কথাটা বললেন, এই বিষয়গুলো নিয়ে তো মানবাধিকার সংগঠনগুলোর কাজ করার কথা, এই প্রমিসটাই তো দেয় ওনারা অন্তত মিডিয়াতে। বাংলাদেশের কোনো মানবাধিকার সংস্থা আমাকে নিয়ে কোনো উক্তি দেয়নি আমি যতটা জানি, বা আমাকে নিয়ে কিছু বলেনি। সরকারি বেসরকারি, মানে সরকারি তো অবশ্যই না, বেসরকারি আমাকে নিয়ে ফার্স্ট কথা বলেছে আমি যতটা শুনেছি মানে দেখেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যামনেস্টি বলেছে, তারপরে ব্যাপারটা জায়গায় জায়গায় স্প্রেড হয়েছে, কিন্তু বাংলাদেশি সংস্থা আমার মনে হয় না যে আমি দেখেছি। আর কি একটা ছিল, একটা দল থেকে আমাকে নিয়ে কথা বলার কারণে তাকে হচ্ছে হাইকোর্টেও ডাকা হয়, একটা সংস্থার নাম ছিলাম ভুলে গিয়েছি, যাই হোক। তো ওই 2-1টা সংগঠন, ছোট ছোট সংগঠন কথা বলেছে, কিন্তু উল্লেখযোগ্য মানবাধিকার সংস্থা আমাকে নিয়ে কেউ বাংলাদেশে কাজ করেনি। ইভেন কোনো নারী সংগঠন আগায় আসে নাই যে একটা নারীর জন্য আমরা কাজ করি, মানে আমরা এরকম একটা দেশে আছি, আমরা নামেই হয়তো নারীবাদী এটা সেটা, কিন্তু কেউ আসেনি, কোনোভাবেই আসেনি কেউ, ইভেন এখনো না। এই যে আমি জায়গায় জায়গায় যে বিচার চাই যে ওবায়দুল কেন আমার সাথে এরকম করলো, বা আমার যে কত সাইড থেকে আমার মানবাধিকার ক্ষুণ্ণ হলো, আমার 17 বছর বয়সে মামলা দিল, 15 মাস জেল খাটলাম বিনা দোষে, আমার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমি জাস্টিস পাইনি, আমার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে, আমি সেলে ছিলাম, এটাও আমার মানবাধিকার ক্ষুণ্ণ হয়েছে। তাহলে আমি কয়টার উদাহরণ দিব, কয়টা জিনিসের উদাহরণ, কয়টার তারা বিচার করবে? কিন্তু কেউ তো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি নিজের থেকে এসে। বাংলাদেশের সরকারেরও তো মানবাধিকার নিয়ে একটা সংগঠন আছে, বা এই যে অন্তর্বর্তী সরকার, তারা অনেক কাজ করছেন, অনেক সমালোচনা আছে কিছু কিছু জায়গায়। এই মানবাধিকার বিষয়টা নিয়ে ওনারা কোনো রকম অন্তত এই ছাত্র আন্দোলনের কারণে তৈরি যে সরকার, তাদের কাছে আপনার নিশ্চয়ই কিছু না কিছু বলার আছে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেখানে যে ওই যে ডিজিটাল নিরাপত্তা আইনটা বাতিল নিয়ে কথা বলেছিলাম। ডেইলি স্টারের যে প্রোগ্রামটা ছিল বোধহয়, না ডেইলি স্টারের না, আইন মন্ত্রণালয় একটা ছিল, আইন বিভাগে আর কি। তো সেইখানে যে মানে ওই স্পিচ দিয়ে আসলাম যে আইনটা বাতিল করতে হবে, আমরা কোনো সংস্কার চাই না, কিন্তু এর বাইরে কেউ আমাকে পার্সোনালি ডেকে কখনো কথা বলেনি, বা আমার সমস্যা জানতে চায়নি, বা আমাকে নিয়ে কোনো উদ্যোগ তারা মানে নেয়নি বা প্রকাশ করেনি। মানে আমি যে জায়গাটা রিলেট করতে পারছি না, দেখেন ব্যক্তিগতভাবে আপনার যেই পরিমাণ কষ্ট হচ্ছে, সমাজ বা রাষ্ট্র
দায় তো আছেই, বাট বাংলাদেশে আসলে আমরা যে অবস্থায় অপারেট করি, ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় কম, আমরা রাদার অন্যান্য অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আমার আপনাকে নিয়ে পার্সপেক্টিভটা হলো যে আওয়ামী লীগ সরকার যেই মেসেজটা দিতে চাইলো আপনার উপর নির্যাতনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে, এই সরকার অন্তত আপনাকে নিয়ে কাজ করে আপনার সাথে যেই খারাপ বিষয়টা হয়েছে, আপনার মানবাধিকার যে জায়গায় লঙ্ঘন হয়েছে, এটার এগেইনস্টে কাজ করে এই সরকার একটা পাল্টা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারতো যে দেখো বাংলাদেশ এইটা না যেটা আসলে আওয়ামী লীগ পোর্ট্রে করতো, বাংলাদেশ এইটা যেটা এখন আমরা করছি, চাইলে কিন্তু পারতো। আসিফ নজরুল স্যার জাস্ট আমাকে এতটুকু বলেছেন যে মা তুমি মামলা করো, আমরা দেখছি, মানে এতটুকুই। তো এখন মামলা যে করব সে অ্যাবিলিটিও তো আমার নাই, মানে আপনি আরেকটা মামলায় ঢুকবেন আর কি। এক্স্যাক্টলি, মানে দেখা যাচ্ছে সরকারের বিরুদ্ধেই তো মামলাগুলো করব, কিন্তু হয়তো শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাদের নাম বললাম ডিবি মাজহারুল, এরা চাকরিতে আছে, এরা সবাই আছে এখনো। কই আমি তো জায়গায় যে কথা বলি কেউ তো কোনো ধরনের স্টেপ নেয়নি, এই পর্যন্ত নেয়নি, কেউ প্রয়োজনই বোধ করেনি। আর একটা কথা শুনতে হয়তো খারাপ দেখায়, কিন্তু মানে আমি যখন শুরুতে জেল থেকে আসি কেউ আমাকে ডাকলে আমি ইন্টারভিউ দিতাম, কিন্তু এখন আমি দিতে চাই না, কারণ আমাকে দিয়ে সবাই শর্ট ফিল্ম করতেছে, লেখালেখি করতেছে, মানে তাদের টিআরপি কামাচ্ছে, কিন্তু আমাকে কেউ কোনোভাবে ফাইন্যান্সিয়াল হেল্প বলেন বা মেন্টাল সাপোর্ট বলেন, এই জিনিসটা আমি কারো থেকেই পাইনি। সবাই আমাকে নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছে, এটা বানাচ্ছে, ওইটা বানাচ্ছে, কিন্তু কেউ তো আমাকে মানে আমার পাশে দাঁড়াইতে আসে নাই কখনো। একটু প্রশ্ন এভাবে করি যে আপু, গত 15 মাস বা এই মামলা শুরু হওয়ার পর থেকে আপনার ফাইন্যান্সিয়াল, পরিবারের ফাইন্যান্সিয়াল যে অ্যাবিলিটি, সেটা নিশ্চয়ই অনেক কমে গেছে, অনেক খরচাপাতি হওয়ার কথা। মানে লাইক আমরা তো জ্যোতির্ময় স্যারকে ওভাবে পেমেন্ট করতেই পারিনি, তাকে করতে যেতে মানে যাওয়া লাগতো, বা সে যদি বলতো যে দিতে হবে তাহলে হয়তো আমি বের হইতে পারতাম না, প্রথম কথা। বাট তাও অনেক খরচ গিয়েছে, মানে এই যে জেলখানায় আমি ছিলাম, খাবার কেনা, মানে প্রতি মাসে আমাকে প্রায় 8-10 হাজার টাকা দিতে হইতো, তাও দেখা যাচ্ছে যে খাবার পেতাম না। এমন হয়েছে যে জেলখানায় মানে একটা খাবার আমি খাবো 4 থেকে 5 গুণ দাম বেশি। একটা জিনিস আমি নিব, গায়ের রেট 10 টাকা 5 টাকা, সেখানে আমার 20-25 টাকা লাগতেছে। আর জেলখানায় যেই খাবার সেটা তো খাওয়ার মতো অ্যাবিলিটি নেই, ওরকম কিছু দেয়ও না, এতটুকু একটা মাছের পিস দেয়, সপ্তাহে 1 দিন বা 2 দিন, একদিন হচ্ছে মুরগির মাংস দেয়, এতটুকু, মানে এগুলো খেয়ে মানুষ বাঁচতে পারে না আসলে। আমার তো এমনিতেও কিডনিতে সমস্যা ছিল, তো ওইখানে তাদের অনেক খরচ দিতে হইতো আমাকে। দেখা যাচ্ছে আম্মু বলতেছে যে আমি ঘরের ভাজারটা না করলাম, আলু ভর্তা ডাল খেয়ে থাকলাম, ওকে দেই। ছোট ভাইয়ের কোচিংটা বন্ধ করে দিল, তো ওই কোচিংয়ে তো অনেক খরচ হয় মণিপুর স্কুলে, তো দুটা বন্ধ করে দিল, ওই টাকাটা আমাকে দিচ্ছে। আব্বু শুরুতে টাকা দিতে চায় নাই, অনেক রেগেছিল, কিন্তু যখন দেখতেছে যে পুরা বিশ্ব আমাকে নিয়ে কথা বলতেছে, তখন আব্বু একটু নর্মাল হলো যে না ঠিক আছে আমার মেয়ে। তো ওইভাবে কেউ আসেনি আসলে হেল্প করতে, ওই আমার ফ্যামিলিতে তো ইনকাম করে বাবাই, তো এইভাবে টাকাগুলো আসলে সাইড করে করে এই জিনিসগুলো করা হয়েছে। আন্ডারস্টুড। বাংলাদেশি মিডিয়ার বিষয়ে আপনার কিছু বলার আছে, যে ওই সময়টা বাংলাদেশি মিডিয়ার ভূমিকাটাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশি মিডিয়া বলতে শুরু থেকে আমার সাথে শুধু ডেইলি স্টার ছিল, আর কেউ না। ডেইলি স্টারকে আবার শেখ হাসিনাও দেখতে পারতেন না ওই সময়। হ্যাঁ, ডেইলি স্টারে জায়মা আপুই সে প্রথম থেকে আমাকে নিয়ে নিউজ করা শুরু করে, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জায়মা আপু আর বাপ্পি ভাই দুজনই ছিল। তো মিডিয়া ফার্স্টে, ওই যে মিডিয়াও ভয় পায় কথা বলতে, আমাদের তো বাংলাদেশের এই সংস্কৃতি, কেউ আমাকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলেনি। কিন্তু আস্তে আস্তে যখন দেখতেছে ওই যে বাকি দুজন কথা বলতেছে, আমি 3 নম্বর ব্যক্তি, আমার কেন বাদ যাবে, তো তারাও বলছে হয়তো আজকে শোয়ের পরে আমাকে নিয়ে অনেক সমালোচনা হবে, অকৃতজ্ঞ, তো যেটা রিয়েলিটি আমি সেটা বলবোই। আপনি ঘাটেন 22 সাল থেকে 23 সাল পর্যন্ত ঘাটেন যে কোন মিডিয়া, সবগুলো তো পাওয়া যাবে লিঙ্কগুলো, যে কোন মিডিয়া আমার জন্য কয়টা কথা বলছে। যখন দেখতেছি যে অ্যামনেস্টি বলতেছে বা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে, তারপর প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছে, তখন যে আমার বেইল হয় মিডিয়া নামে, ঢাকা ইউনিভার্সিটি থেকে নামে, তারপরে প্রাপ্তি আপু ছিল জাহাঙ্গীর ইউনিভার্সিটি, কিন্তু সবাই এক সময় না ওই যে ভয় বন্ধ হয়ে যায়, ইউনিভার্সিটিগুলোও কিন্তু একটা সময় থমকে যায়, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো বলার পরে আবার সবাই জাগ্রত হয়। বাই দ্য লাস্ট আমার ইউনিভার্সিটির পোলাপানও খুব দাঁড়ায়, এই তো। আন্ডারস্টুড। বের হওয়ার পরে আপনার মানে এই যে আবার গিয়ে আপনি তো বলছিলেনই যে জেল থেকে বের হয়ে প্রথমে পরীক্ষা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে আপনাকে কিভাবে নিল বা আপনার স্টুডেন্টরা, মানে আপনার সাথে যারা
ক্লাসমেট ছিল, তারা কিভাবে নিল আপনাকে, কিভাবে ইন্টিগ্রেটেড হলেন? মেবি ওই দিন 1 ঘন্টা লেটে গেলাম, তো লেটে যাওয়ার পর গেট আমাকে ঢুকতে দিচ্ছিল না। আর কন্ট্রোল অফিস থেকে আমার ডিপার্টমেন্টে বারবার কল আসতেছে যে ওকে ঢুকতে দেওয়া যাবে না, ও দেরি করে আসছে, এটা সেটা, মানে নিয়ম কানুন যা যা আছে সব দেখানো শুরু করলো আর কি। তো পরবর্তী যখন মিডিয়া দেখলো আমাকে ঢুকতে দিল, কিন্তু মানে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার একটু বিএমপি পন্থী, যার কারণে ওই ডিপার্টমেন্টে আমি ঢুকতে পারছি। ইভেন এখন আমি ঠিক আছি, নয়তো কিছু টিচার আছে যারা আওয়ামী পন্থী, এরকম অনেক কিছু আছে, আমি এখন বলবো না কারণ আমার অনার্স মাস্টার্স এখান থেকে মানে আরো 2 বছর থাকতে হবে, বলতে পারবো না। কিন্তু মানে আমাকে এরকম ভাবে তারা মেন্টালি টর্চার করছে, মানে একদম এক্সট্রিম লেভেলে, যে যারা আওয়ামী পন্থী এখনো কিছু আছে আমাকে দেখতেই পারে না, এরকম একটা অবস্থা। তো তখন আমার সাথে খুব একটা কেউ লাগতে আসে নাই, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে পারমিশন এসেছে, পুরো ইন্টারন্যাশনাল মিডিয়া এটা সেটা, যার কারণে ছাত্রলীগও আমার সাথে কিছু করতে পারেনি। তো সব মিলে এই যে মানে পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো কিছু কিছু জায়গা থেকে বেঁচে গেছি। তাও বের হওয়ার পরে অনেক কথাবার্তা বলতাম না, কিছু বলতাম না, অনেক ভয়ে ছিলাম। কোথাও কিন্তু আমি যাইনি, আমি হচ্ছে নভেম্বর জুন বা জুলাইতে ফার্স্ট চ্যানেলের প্রোগ্রামে যাই। এর আগে কেউ আমার সাথে দেখা, মানে হয়তো এই টুকটাক ইন্টারভিউ নিচ্ছে, কেউ আমাকে ডাকেও নাই, কথা বলে না, কিছু না। জাস্ট জেল থেকে আসার পরে সবাই জাস্ট ইন্টারভিউ নিচ্ছে ফোনে, মানে একদম সারাদিন তোলপাড় একদম এই গেছে আর কি। এখন হয়তো মানুষজন ডাকে, কথা শুনতে চায়, বলি। অনেকেরই সাহস হয়েছে, যেমন আমার। আপু একটু এভাবে বলি যে আপনি কি নিজেকে একটু সেটেল ডাউন করতে পেরেছেন? আগে তো আপনি ডিবেট করতেন, অন্যান্য কালচারাল অর্গানাইজেশনের সাথে যতটুকু পেরেছেন ছিলেন আপনি, এবং উপস্থাপনার যেই অপরাধে আপনাকে আসলে এতদিন জেলে থাকতে হলো, এগুলো কি করেন এখন বা শুরু করবেন চিন্তা করেছেন? আমি তো আগে একটু লাইক ছিলাম নর্মাল, বাট জেলে যাওয়ার পর থেকে আমার একটু রিলিজিয়াস পার্সপেক্টিভের দিকে আমি চলে গিয়েছি। ওইখানে অনেক কারণ আছে, যাই হোক। তো আমাদের বাংলাদেশের একটা কালচার হচ্ছে তারা মেধার বিচার করে না, তারা সৌন্দর্য বা বাহ্যিক দৃষ্টিটার বিচার করে। তো যার কারণে এই পার্সপেক্টিভ বা এই যে এই সাইডগুলোতে উপস্থাপনা বলেন বা কবিতা আবৃত্তি, সেইখানে তারা আমাকে নিবেও না। তো যদি এরকম কোনো সুযোগ হয় যেখানে আমি আমার মেধার বিকাশ ঘটাবো, আমার সৌন্দর্যের না, হয়তো আমি কাজ করব। লাইক লাস্ট সোমবার মঙ্গলবার আমার ইউনিভার্সিটিতে নবীনবরণ ছিল আমার ডিপার্টমেন্টের। চেয়ারম্যান স্যার আমাকে প্রোগ্রামটা করতে দেয় অ্যাজ আ হোস্ট ফর দ্য ফার্স্ট টাইম জেল থেকে আসার পরে, যে আমাকে কেউ হোস্টের জন্য ডেকেছে। তখন স্যার মানে আমার ফার্স্ট ইয়ার থেকে ইচ্ছা ছিল যে আমি উপস্থাপনা করব একটা নবীনবরণের। তো আল্লাহ হয়তো কোনোভাবে সেটা শুনেছে, স্যার নিজের থেকে আমাকে বলল যে প্রোগ্রাম 1 মাস ধরে সবাই প্র্যাকটিস করতেছে, আমাকে 3 দিন আগে বলতেছে কুবরা তুমি করো। তো অনেক খুশি হয়ে গেছি, প্রোগ্রামটা করছি, সবাই অনেক খুশি হয়েছে, ভিসি স্যার ছিল। কিন্তু ডিবেট থেকে চলে এসেছি একটু ক্ষোভ নিয়ে, কারণ আমি আমার কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম, অনেক সময় দিয়েছি, অনেক কিছু করেছি। আর আমার মনে হয় ডিবেট হচ্ছে এরকম একটা জায়গা যেখানে রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ, ব্যক্তির ঊর্ধ্বে যে মানুষ কাজ করে। কিন্তু আমি 15 মাস জেলে ছিলাম, আমার নিজের ক্লাব থেকে কোনো ধরনের স্টেটমেন্ট আসেনি। ইভেন এত বড় বড় ডিবেটার ছিল যারা এত ন্যায়ের কথা বলতো, তারাও কোনো ধরনের কথা বলেনি। তো ওই ক্ষোভ থেকে আমি আসলে ডিবেট ছেড়ে দিয়েছি, বা এই সাইডগুলো ছেড়ে দিয়েছি আর কি। আন্ডারস্টুড। এখন কোন ইয়ারে পড়ছেন তাহলে? থার্ড ইয়ার? না, থার্ড ইয়ার শেষ, ফোর্থ ইয়ার শুরু করেছি। ফোর্থ ইয়ার শুরু করছেন। খাদিজা, এই যে এতগুলো দিন আপনার জীবন থেকে চলে গেল যে আইনের কারণে, এই আইনটা সম্পর্কে আপনার মন্তব্যটা একটু বলেন আমাকে। ফার্স্ট এটা হচ্ছে একটা কালাকানুন, এটা সত্যি কথা। আমরা যখন আমাদের দেশের সংবিধানে লিখে দেই মত প্রকাশের স্বাধীনতা, তার মানে আমি যা খুশি তাই বলতে পারবো। কিন্তু যখন এরকম একটা ডিএসএ বা সিএসএ ক্রিয়েট করা হয়, তার মানে আমার মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই, আমি কোনো স্বাধীন একটা দেশে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন রেগে যেতাম, এখনো বলি বা তখনও বলছি যে তাহলে সংবিধান পাল্টাই ফেলুক, যদি এই সেক্টরটা রাখাই হয় তাহলে সংবিধান পাল্টাই ফেলুক, কারণ আমার মত প্রকাশের স্বাধীনতা নাই।
তারপরে এখানে কি বলে একটা সংবিধান লিখে দিই যে সবার এখানে মত প্রকাশের স্বাধীনতা নাই, এক্স্যাক্টলি সংবিধান পাল্টা তাইলে হয়ে গেল। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার কিভাবে হয়, যেখানে সরকার পাল্টাই না, সেখানে তো এক না এক তাহলে এইখানেও হচ্ছে এই জায়গাটাতেও সংবিধান পাল্টা, রাগ উঠলে তখন বলতাম আর কি। তো রিসেন্টলি এই যে ফার্স্টে কথা হয় যে নামটা একই থাকবে কিন্তু আমরা কিছু সংশোধনী আনবো, মোড়ক পাল্টাবে। হ্যাঁ, তো যখন আসিফ নজরুল উপদেষ্টা এখানে ডাকলো, ফার্স্টে আমি স্পিচটা শুরু করি, তখন আমি বললাম স্যার আপনি যা ইচ্ছা নাম রাখেন, যা ইচ্ছা করেন, যা ইচ্ছা আইন দেন, আগে নামটা পাল্টান। কারণ আমি যখন ডিএসএ বা সিএসএ মানে শুনবো তখন আমার একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থাকবে, আমার মনে হবে যে আমি হেরে গেছি, আমি ভয় পাবো। তো সবাই হচ্ছে ওই জিনিসটাতেই ভ্যালু দেয়, সবাই একই কথা বলে যে সব ছেড়ে নামটা পাল্টান, কারণ এখানে বাংলাদেশিদের বা যারা এর ভিকটিম আছে তাদের মধ্যে একটা মেন্টাল টর্চার আছে, এই নামটা শুনলে একটা ভয় লাগে। পরে বললাম যে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আইনমন্ত্রী ছিল, তারপরে হচ্ছে নাহিদ ছিল উপদেষ্টা, তো সে বললো ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব দেখে আইনটা বাতিল করা হোক। আইনটা বাতিল খুব কিছুদিন মানে অনেক স্ট্রাগল পর রিসেন্টলি আইনটা বাতিল হয়েছে, কিন্তু এখনো মামলাগুলো বাতিল হচ্ছে না। আবার দেখা যায় যে নতুন অধ্যাদেশ হচ্ছে দিচ্ছে যে ওই আবার মত প্রকাশের স্বাধীনতা কেন, মানে একজন আরেকজনকে বলতেছে তাহলে আগের সরকার আর এই সরকারের মধ্যে তফাৎ কোথায় থাকলো? সব কিছু মত প্রকাশের স্বাধীনতা নিয়েই তারা মানে খেলতেছে একটা জায়গা নিয়েই, ডিজিটাল নিরাপত্তা আইন। আমাদের তো মেবি একটা ফৌজদারি আইন আছে যেখানে এই যে মানে ব্যক্তিকে যে হিউমিলিয়েট করা হয় সেই একটা আইন আছে, তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মে আবার কেন? ওইখানে এটা ঢুকানো হোক। আর ডিজিটাল যে ক্রাইমগুলো হয়, সাইবার বুলিং হচ্ছে, তারপর আমাদের লাখ লাখ টাকা পাচার হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলো নিয়ে কাজ করুক। এইগুলো এক্স্যাক্টলি ডিএসএ হওয়া উচিত বা ডিজিটাল নিরাপত্তা আইন হওয়া উচিত, যে মেয়েরা যারা বিজনেস করে অনলাইনে তাদেরকে নিরাপত্তা দেয়, কিন্তু সব কিছু রেখে একটা মানুষের কেন গলা চাপা দেওয়া হচ্ছে? তো এই হচ্ছে কথা যে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। আর আমরাও অ্যাজ এ জনগণ যে আমরা যা খুশি তাই বলবো না, আমরা অবশ্যই ক্রিটিসিজম করব, কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা হইতে হবে। শুধু ওই যে দুমদাম এসে গালি দিলাম এইটা করা যাবে না, আমরা একটা পার্সপেক্টিভ একটা ওয়েতে এসে আমরা ইন লিগ্যাল ওয়ে আর গঠনমূলকভাবে আমরা সমালোচনা করি, তারপর আমরা দেখি যে সরকার নেয় কিনা, তারপর আমরা করি। কিন্তু আপু ধরেন গঠনমূলক এই যে কথাটা, এটা তো একটু সাবজেক্টিভ, তাই না? মানে আপনার কাছে যেটা গঠনমূলক আমার কাছে সেটা গঠনমূলক নাও মনে হতে পারে। আমার কথা হচ্ছে একটা স্বাধীন দেশে যার যেটা বলার, মানে ধরেন কেউ একজন কাউকে গালি দিল, তো গালি দিলে কি তার গায়ে লেগে থাকে? এটাই তাই না? সো আমি একটা উন্নত দেশের কথা বলি, বাংলাদেশ একসময় সিঙ্গাপুর হবে, বাংলাদেশ একসময় অমুক তমুক দেশ হবে। সো আমি কি ওপেনলি মানে ধরেন আমি ইকোনমিক দিক থেকে একরকম কথা বলি, আবার যখন পলিটিক্যাল দিক আসে তখন যদি আমি একটু ন্যারো মাইন্ডেড হয়ে চিন্তা করি তাহলে তো হইল না। একটা মানুষ যদি সরকারের কাজ পছন্দ না হয় সে বাজেভাবে বলুক, ওইটুকু স্বাধীনতা তার থাকুক। এক্স্যাক্টলি, আর বলে দিলেই তো আসলে মানে এটা সত্যি হয়ে যায় না আসলে। তো আমাদের চাওয়া এটাই, ভিকটিমস নেটওয়ার্ক থেকে আমরা এটাই বলেছি যে আমরা ইয়ান বাতিল চাই, এই ধারাগুলো বাতিল চাই, যারা আমাদেরকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করেছে আমরা তাদের বিচার চাই, পাশাপাশি আমাদের জীবন থেকে এতগুলো সময় চলে গিয়েছে আমরা তার ক্ষতিপূরণ চাই। 4টা দাবি নিয়ে আমরা অনেকবার দাঁড়িয়েছি, সরকারকেও বলেছি, কিন্তু এখন আমরা সেরকম কোনো রেসপন্স পাইনি। আপাতত আইন বাতিল হয়েছে, মামলাগুলো আস্তে আস্তে শেষ হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে না, সময় নেবে, দেখা যাক কতটুকু হয় আর কি। ওকে, আমাকে একটু আপনি মানসিকতার বিষয়টা বলছিলেন যে ওই মামলা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এই কথাটা শুনলেই নিশ্চয়ই আপনার অনেক স্মৃতির কথা মনে পড়ে। এই সময়টা পার করার পরে এখন সামনে যে সময় বা বর্তমান সময়, আপনি মানসিকভাবে ঠিক আছেন? মানে নিজেকে সামলাতে পারছেন? মানসিকভাবে ঠিক বলতে লাইক মানে আমার আসার পর থেকে আমার এই জিনিসগুলো গায়ে লাগেনি, কারণ আমি দোষ করিনি। একটু আগের থেকে একটু উড়নচণ্ডী ছিলাম, হয়তো কমেছে, মানে মুখটা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু মানে সবসময় একটা জিনিস ভাবতাম যে যা হয়েছে হয়েছে। এখন আমি যদি ভাবি আর সারাদিন কান্নাকাটি করি কি হলো, তখন তো আসলে লাভ নেই, নিজেকে একটা মেন্টাল প্রেশার দেওয়া হয়। কিন্তু মাঝে মাঝে নিজের একটা প্রশ্ন হয়তো সারা জীবন থেকে যাবে কি আমার কি দোষ ছিল, 1 মাস হয়তো 2 মাস হয়তো 15 মাস কেন? তো এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আমি পড়াশোনা মনে রাখতে পারি না, একটা মানে পড়াশোনা কি, তো ওই জিনিসটাই যেহেতু আমার মেন গোল, ওই জায়গাটাতেই সবসময় প্রবলেম হয়।
আমি একটা সংজ্ঞা মনে রাখতে পারি না, আমি একটা পয়েন্ট মনে রাখতে পারি না, এক্সপ্লেনেশন হয়তো আমি দিতে পারি, ব্যাখ্যা করতে পারি, কিন্তু পারি না। তো মেন্টাল টর্চার আসলে সেভাবে কারোর থেকে পাইও নাই। কিন্তু ওই যে কিছু আওয়ামীপন্থী টিচার আছে ইউনিভার্সিটিতে গেলে তারা একটু তাকায়, বোঝা যায় আর কি যে আমার প্রতি তাদের খুব ক্ষোভ, তাদের মা, তাদের নিয়ে আমি কথা বলছি। তো এই জায়গাটাই আর কি, যে কিছু মনে রাখতে পারি না, এই জায়গায় এটা রাখলে বা ওই জায়গায় ওইটা করলে মনে থাকে না। এই একটাই মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যাচ্ছি, কয়দিন যাব জানি না। আপনার মতো আরো যারা আছেন জেলে, যাদের সাথে আপনি ছিলেন, ইনফ্যাক্ট আপনার আশপাশে নিশ্চয়ই, আমরা একটু অফ এয়ারে কথা বলছিলাম, এরকম মানুষজনকে নিয়ে আপনার কিছু একটা করার পরিকল্পনা নিশ্চয়ই আছে? হ্যাঁ, আমি অনেক জায়গায় বলেছি যে আমি জেলের মানুষজনকে নিয়ে কাজ করতে চাই। আমার যখন আমাকে নিয়ে খুব বেশি মিডিয়া হতো, তখন এটা তো জেলেও জানাজানি হয়, পেপার, ও মা আমার পেপারগুলো কাট করে দিত, ডেইলি স্টার বা যেখানে আমার নিউজ আসতো ওরা কেটে দিত যদি দেখতো যে জেলের বিরুদ্ধে কিছু বলা হয়েছে। তো ওরা তো কিছুটা জানতো। তো আমি যখন চলে আসব বা এই জিনিসগুলো যখন হয়, অনেকগুলো মানুষ আমার এসে হাত ধরে আর বলে তুমি পারলে আমাদের জন্য কিছু করো। কারণ জেলখানার আসামিদের সবচেয়ে বড় যেটা সমস্যা, মানে বেঁচে থাকার জন্য মানুষের কি দরকার, একটু খাবারের। কিন্তু জেলে খাবারগুলো তারা ঠিক মতো পায় না। দেখা যায় যে অনেক মানুষ 15 বছর 20 বছর ধরে খাটতেছে, দেখা সাক্ষাৎ নেই, তাদের একটু খাবারের প্রয়োজন। জেলখানে একটা ডায়েট চার্ট থাকে, সেই জিনিসটাও মেনটেন করা হয় না। তারপরে তাদের খাবার তো পচাবাসি যা ইচ্ছা তাই দিয়ে দেয়, পোকামাকড় থাকে, অনেক কিছু থাকে, ভাতের মধ্যেও পোকা থাকে, সুজিতেও পোকা থাকে, রুটির থেকে গন্ধ আসে। তো তাদের এই ডেভেলপমেন্টটা নিয়ে একটু কথা বলতে চাই, জেলখানার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। যে একজন আসামি মরে গেলেও তাকে হসপিটালে নেওয়া হয় না, মানে এত বাজে একটা অবস্থা যে হসপিটালে নিবে না। একদিন আমার সামনে একটা মেয়ে আসছে, প্রেগনেন্ট ছিল, 9 মাস মেবি চলছে, ডেলিভারি টাইম আসতেছে। তো বললো যে স্যার আমাকে হসপিটালে নিয়ে যান। তো জেল সুপার বলতেছে যে টাকা পয়সা তো যদি বাসা থেকে আনতে পারো তাহলে নিয়ে আসো, তোমাকে সিজার করানোর মতো আমার টাকা নাই। কিন্তু মেয়েটার আগেও একটা সিজার হয়েছে, তাহলে ওই অবস্থায় মেয়েটার একটা মানে নর্মাল ডেলিভারি কিভাবে পসিবল? তো এরকম চিকিৎসা ব্যবস্থার কোনো ইয়ে নাই। মানে একজন মানুষ যখন মানে এরকম হয়েছে যে জেল গেটের ভিতরেই তার মৃত্যু হয়েছে, কিন্তু কোনোভাবে ডক্টর থেকে দেখানো হয়েছে যে বাইরে যেয়ে মারা গেছে, কোনো ধরনের চিকিৎসা ব্যবস্থা নাই। তারপরে আইনি যে প্রক্রিয়াটা, অনেক মানুষ আছে জেলখানায় যে বিনা দোষে তারা জেল খাটতেছে। আমার ব্যাপারটা যেমন আমি ধরি, আমি যদি 15 দিন বা 1 মাসে বের হয়ে যেতাম, এখন আমি যে কথা বলতেছি, মানুষজন যে আমার দিকে একটা পার্সপেক্টিভ চেঞ্জ হয়েছে যে মানুষ দোষ না করলেও জেলে যায়, সেই জিনিসটা হয়তো না। এখন হয়তো কেউ আমাকে কিছু বলতেছে না, কিন্তু আমি যদি 15 দিন বা 1 মাসে বের হয়ে যেতাম, তখন আমি কিন্তু ঘরের এক কোণেই থাকতাম যে আমি তো মনে হয় দোষ করছি এই জন্য। তো সব দিক থেকে মিলে এই জিনিসগুলো নিয়ে, মানে জেলখানার নারী, খাদ্য ব্যবস্থা, আইন প্রক্রিয়া, এই জিনিসগুলো নিয়ে কাজ করার আমার খুবই ইচ্ছা। ইভেন মানবাধিকার নিয়ে, যেহেতু আমার মানবাধিকার মানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেগুলো নিয়ে কাজ করার ইচ্ছা, ভিকটিমসদের নিয়ে কাজ করার ইচ্ছা। রাইট। আপনার এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়ে কি কখনো চিন্তা করেছেন যে এগুলো নিয়ে, এগুলো একটু সংরক্ষিত থাকুক কোথাও, লেখালেখি? অফকোর্স আজকের পডকাস্ট হয়তো আমাদের যখন আরো অনেক বয়স হবে তখন নতুন জেনারেশন এটা দেখবে। লেখালেখি কখনো চিন্তা করেছেন কিনা যে এগুলো থাকুক সংরক্ষণ? আমি যখন জেল থেকে আসি তখন একটা বই বের করার ইচ্ছা ছিল, যেমন ডক্টর সাবরিনা হচ্ছে বন্দিনী বের করেছে, কিন্তু দেখা গেছে যে আমি যদি ওই জিনিসটা বের করি আমার হয়তো আবার আগে জেলে যাওয়া লাগবে, মানে দ্বিতীয়বারের মতো। তো ইচ্ছা আছে বই বের করব, কিন্তু সবাই আদৌ মানে কিভাবে জিনিসটা নিবে বা আদৌ গ্রহণযোগ্যতা পাবে কিনা, তো এটা নিয়ে একটা সংশয় আসলে থেকে যায়, তো যার কারণে করা হয় না আসলে। ওকে আপু, নতুন বাংলাদেশ, ছাত্ররা নতুন রাজনৈতিক দল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনি ওই বয়সের মানুষ যারা আসলে এই নতুন করে চিন্তা করছে বাংলাদেশকে নিয়ে, আপনার নিজের কি কখনো রাজনীতিতে আসার পরিকল্পনা আছে? একটা হচ্ছে মানে দুইটা পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো এখানে। একটা হচ্ছে ছাত্র রাজনীতি থাকলে কি হয়, না থাকলে কি হয়। প্রথম হচ্ছে না থাকলে কি হয়, যাই পজিটিভ দিয়েই শুরু করি। স্টুডেন্টরাই কিন্তু একটা দেশের ভবিষ্যৎ। তো এখন স্টুডেন্টরা যখন এই পলিটিক্সগুলোতে থাকবে, হয়তো আমরা এক্সপেক্ট করতে পারি যে এখানে দুর্নীতি থাকবে না,
বা সরকারও একটা লিমিটেশনের মধ্যে থাকবে, প্রত্যেকটা মানুষ তাদের রাইট সম্পর্কে জানবে। আর যেহেতু তারা একটা ন্যায় নীতির মধ্যে দিয়ে যায়, কোনো ধরনের অন্যায় হলে তারা আওয়াজ তুলতে পারবে। কিন্তু যখন আপনি মানে এবার নেগেটিভিটিতে যাই, একটা ছাত্রকে দিয়ে রাজনীতি করাচ্ছেন, সবাই কিন্তু নেতা হতে পারে না। আর একটা নেতা হতে গেলে আপনার অনেক দিন সময় দিতে হয়। তাহলে এই যে আপনার স্টুডেন্ট লাইফটা হ্যাম্পার হচ্ছে, এই জিনিসটা আপনি কিভাবে কভার করবেন? আপনার ভবিষ্যৎটা কোথায়? রিসেন্টলি মেবি বলা হয়েছে যে 21 বছর বয়সে সামথিং কেউ মন্ত্রী এমপি হতে পারবে। তো আমার কথা হচ্ছে যে একটা ছেলে বা মেয়ের বয়স যখন 21 বছর বা 20 বছর একটা মানুষ ভার্সিটিতে যায়, সে যখন ক্ষমতাটা নিতে যাবে, সে পড়াশোনা কমপ্লিট করবে না তার ক্ষমতা চালাবে? তাহলে তার পড়াশোনার কি হলো? আর তার মাথায় আছে কি? সে বিশ্ব সম্পর্কে কি জানে যে সে ওইখানে যে নেতৃত্ব দিবে? আর হাসিনা সরকার যেটা করে গেছে ছাত্র রাজনীতিতে, যে ছাত্রলীগদের সে অবাধ ক্ষমতা দিয়েছে, লুটপাটের ক্ষমতা দিয়েছে, তারপরে চাঁদাবাজির ক্ষমতা দিয়েছে, যার কারণে একটা স্টুডেন্ট মনে করতেছে যে টাকা পয়সা তো আছেই, বাড়ি গাড়ি হইলেই হয়েছে, আমার মেধা দিয়ে কি হবে? কয়টা ছাত্রলীগের নেতাকে আপনি ডাক দিয়ে বলেন দেশের ইতিহাস বলতে পারবে? তারপরে আমাদের সব বাদ দেই, চোখের সামনে দেখা যে ছাত্রলীগের নেতা আমাদের ভার্সিটির ফরাজি আর আক্তার প্রেসিডেন্ট ছিল, শুরুতে দেখতাম একটা পাঞ্জাবি পরে আসতো ফরাজি, আমরা খুব হাসতাম যে কি অবস্থা, একটা কি জামা কাপড় নাই। সে এই যে রিসেন্টলি ঈদে সরকার নামার আগে সবাইকে অবাধে জামা কাপড় দিচ্ছে, পাঞ্জাবি দিচ্ছে, শাড়ি দিচ্ছে, 1000 করে মানে সে বকশিশ দিতেছে ঈদের মধ্যে। তাহলে এই টাকাগুলো তার পকেটে আসছে কোত্থেকে? আপনি বাংলাদেশে ছাত্রদের দুর্নীতি বা ইনকাম কমানোটা বন্ধ করে দেন, আই ক্যান বেট যে একটা স্টুডেন্ট পলিটিক্সে আসবে না। কারণ আমার ক্যারিয়ার রেখে, আমার পড়াশোনা রেখে যে ফার্স্ট ইয়ার থেকে যে পোলাপানগুলারে নিয়ে সংগঠনগুলো বানায়, ওরা যাবে কোথায়? 6 মাস, 1 বছর, 5 বছর পরে ওদের ভবিষ্যৎটা কোথায়? ওরা হয়তো এই 5 বছরের মধ্যে ওদের আলাদা একটা দুনিয়া গুছায় নাই, যার কারণে ওরা থাকে। এই যে ওদের ইনকামের এটা বন্ধ করে দেন, কেউ ছাত্র রাজনীতি করবে না। আর আমি সব জায়গায় বলি, আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, আমার পলিটিক্স করার ইচ্ছাও নেই। কারণ যখন আমি হয়তো আমার একটা ভিন্ন মতাদর্শ আছে, সেটা আমার মধ্যেই থাকুক, কিন্তু আমি আজকে একটা দলে গেলাম, যখন আমার দল খারাপ করবে সেটাকে আমার সাপোর্ট দিতে হবে, দল যখন ভালো করবে তখন আমার সাপোর্ট দিতে হবে, কিন্তু আমি সেটা চাই না। আমার কথা হচ্ছে আমি প্রত্যেকটা মানুষের যেটা ভুল করবে প্রত্যেকটা দল আমি সেটা নিয়েও কথা বলবো, যে ভালো করবে আমি সেটা নিয়েও কথা বলবো। সবাই যদি এরকম রাজনীতিতে ঢুকে ক্ষমতার লোভ আর টাকা পয়সার লোভে যায়, তাহলে এই যে সংস্কারগুলো করবে কে? এই জন্য আমার আসলে রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই। আমি বাকি কাজগুলো করতে চাই, দেশকে রিপ্রেজেন্ট করা, বা অনেক সেক্টর আছে যেখানে আমি পলিটিক্যাল সাংগঠনিকভাবে থাকবো না, কিন্তু আমি কাজ করব। তো এই সমস্ত জায়গায় আমার কাজ করার ইচ্ছা। আন্ডারস্টুড। আমাকে একটু এই পর্যায়ে একেবারে শেষ প্রশ্ন, আপু, আপনি কি মনে করেন যে বাংলাদেশে আসলে যারা নেতা হন, আমাদের যারা সংসদে যান, তারা তো পলিসি মেকার হিসেবে থাকেন, এবং তাদেরকে কাউকে কাউকে মন্ত্রণালয়ে দেওয়া হয়, মন্ত্রণালয়ের শিক্ষিত মানুষদেরকে তাদের সামলাতে হয়, সচিব পদমর্যাদার যারা রয়েছেন বা অন্যান্য পদমর্যাদা, অশিক্ষিত কেউ তো আসলে সচিবালয়ে কাজ করেন না। সেই জায়গা থেকে এই যে পলিসি মেকার, তাদের শিক্ষাগত যোগ্যতার কি একটা মাপকাঠি, একটা স্ট্যান্ডার্ড দরকার আছে বলে আপনি মনে করেন কিনা? নাইলে আসলে ওনার যদি না থাকে, তাইলে এই শিক্ষিত মানুষজন যারা তার থেকে আসলে শিক্ষা দীক্ষায় বড়, তারা তো চালাক চতুরো, তার জন্য টাকা পাচার করাটা ইজিয়ার হয়ে যায়, অন্যান্য দুর্নীতি করাটা ইজিয়ার হয়ে যায়। অনেক সময় ওই যে বলে না যে ধারে কাটে কিছু ভারে কাটে, তো ওনাদের যেই জ্ঞানের ধার সেটা সামলানো বা তাদেরকে গাইড করার মতো যোগ্যতা তো পলিসি মেকারদের আসলে থাকতে হবে, এবং সেটা তো অনেক ক্ষেত্রেই শিক্ষার থেকে আসে, বাস্তব অভিজ্ঞতা তো অবশ্যই। কিন্তু আমাদের কি এরকম একটা স্ট্যান্ডার্ড ধরার দরকার আছে যে এর উপরে হলে আপনি নির্বাচনটা করতে পারবেন? এটা মেম্বার নির্বাচন হোক, চেয়ারম্যান নির্বাচন হোক, কমিশন নির্বাচন হোক বা জাতীয় নির্বাচন। আমার পার্সোনালি মনে হয় যে একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা উচিত, আর সেটা মিনিমাম অনার্স থাকুক। কারণ কলেজ পর্যন্ত আমাদের ওরকম মেন্টালিটি হয় না, বাচ্চাই থেকে যারা, এখন তো বাচ্চাদেরকে আরও 3 বছর 4 বছর বয়সে স্কুলে দিয়ে দেয়, আমরা তো 5 বছর 7 বছরে গিয়ে দিছি। তো ওই পিচি বয়সে আসলে মানে ইন্টার পাস করে ওর কোনো ব্রেন ডেভেলপমেন্ট হয় না। আর একটা দেশের মন্ত্রী মানে সে পুরো একটা দেশের একটা এরিয়া চালাবে, সেটা কিন্তু খুব বড় কিছু। দেখা যাচ্ছে মানে এই যে অনেকগুলো ভিডিওতে দেখা যায় সংসদে মন্ত্রীর একটা কাগজ পড়তে দেয়, তারা পড়তে পারে না। তাহলে এরা বাইরের দেশে যে নিজেদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করবে?
আর এই যে পলিসি মেকিংগুলা আমার যখন জ্ঞানই নাই তখন আমি কি করব? একটা অনার্স লেভেলে যে আমরা কি পড়ি, যেমন আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি, আমি যেমন আমার দেশের সংবিধান নিয়ে পড়ছি, আমি আমেরিকার সংবিধান নিয়ে পড়েছি, আমি ইউকের সংবিধান নিয়ে পড়েছি, আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমি সব কিছু পড়েছি, যার কারণে আমার প্রত্যেকটা দেশের কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে, প্রত্যেকটা দেশে কোন কোন জায়গায় ফল হয়েছে, এই জিনিসগুলো আমি জানতে পারবো। রাইট। কিন্তু আপনি যখন এই অল্প বয়সে ইন্টার পাস করে একটা, তার মেন্টালিটি কতটুকু হয়, তার এই যে মেধার পরিধি বা তার মন মানসিকতা, সেটাও যেমন তার মানে শিক্ষাগত যোগ্যতার মতো ছোটই হয়ে যায়। তাহলে এরকম একটা বড় পরিসরে আমার মনে হয় না যে মানে একটু কম লেভেলের শিক্ষিত বা যে পড়তে পারে না তাকে রাখা উচিত। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা উচিত যে এরকম হলে একটা কিছু করা যাবে। আমাদের এখানে পলিটিশিয়ানরা অনেক সময় এই কথাটা বলেন, কারণ ওনাদের তো অনেক বড় দল চালাতে হয়, অনেক সময় এই কথাটা বলেন ওনারা যে আমরা দেখেছি যে শিক্ষিত মানুষজন দুর্নীতি বেশি করে। শিক্ষিত মানুষজন দুর্নীতি করতে পারে কারণ আপনি পলিসি মেকার যাকে রেখেছেন তার শিক্ষাগত যোগ্যতা ওই পর্যায়ে যাই না, উনি ধরতেই পারতেছে না ভাই। ওনার যদি সেই শিক্ষাগত যোগ্যতা থাকতো, অবশ্যই সততা এবং অন্যান্য গুণ তো লাগবেই, কিন্তু আরেকটা লোকের ভুল ধরতে হলে তো তার চেয়ে আমার মেধা তার চেয়ে বড় হইতে হবে। সো এইটা আমার মনে হয় এটা আসলে কোনো লজিক হইতে পারে না যে শিক্ষিত লোকই বেশি বেশি দুর্নীতি করে, কারণ আপনারা ধরতে পারেন না, আপনাদের শিক্ষাগত ওই যোগ্যতাটা নাই। হ্যাঁ, রাইট। খাদিজা, থ্যাংক ইউ সো মাচ আমার পডকাস্টে আসার জন্য। আমি পার্সোনালি খুবই অনার্ড আপনি এসেছেন। আপু, আপনার সাথে যা হয়েছে এবং আমরা যতটুকু আসলে পত্রপত্রিকা পড়ে জেনেছি, প্রবাবলি আসলে কিছুই জানতে পারি নাই। আজকের এই পডকাস্টে কিছুটা আমি জানলাম, যারা দর্শক থাকবেন তারাও জানবেন। বাট আপনার যদি কখনো কোনো সাপোর্ট লাগে কোনো জায়গায়, প্লিজ রিচ মি আউট। শিওর। থ্যাংক ইউ সো মাচ।